ওয়েলকাম টু মেডিকেল হায়ার স্টাডি গাইনি ক্লিনিক্যাল লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আরাফা জাহান। আমরা আজকে মেডিকেল এবং সার্জিক্যাল ইলনেস ইন প্রেগনেন্সি অ্যান্ড আরইটি ইন কম্পিটিটিভিটি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। যেহেতু এই চ্যাপ্টারটার প্রথম অংশ আমরা ক্লাস নিয়েছি এর আগে, সেখানে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। তো আজকে আমরা থাইরয়েড ডিসফাংশন থেকে শুরু করব। তো আসেন আমরা শুরু করি। থাইরয়েড ডিসফাংশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউতে পরীক্ষায় প্রশ্ন আসে, যেখানে হাইপারথাইরয়েডিজম থেকেও প্রশ্ন আসে আর হাইপোথাইরয়েডিজম থেকেও প্রশ্ন আসে। এখন হাইপারথাইরয়েডিজমটা প্রথমে পড়ি, যে হাইপারথাইরয়েডিজম হচ্ছে 1000 জন প্রেগনেন্সির মধ্যে 2 জনের হতে পারে। প্রেগনেন্সিতে হাইপারথাইরয়েডিজম 1000 জনের মধ্যে 2 জনের। তবে আমাদের নর্মাল প্রেগনেন্সিতে ফিজিওলজিক্যাল কন্ডিশনে হরমোনগুলো বাড়ে, কারণ কি আমাদের হিউম্যান কর্নিক গোনাডোট্রোপিনের সাথে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যে বিটা চেইন সেটার সাথে একটা সিমিলারিটি থাকে। তো এই হাইপারথাইরয়েডিজমের কজ কি? অনেকগুলো কজ আছে। এর মধ্যে ইমিউনোলজিক্যাল কজ হচ্ছে গ্রেভস ডিজিজ, ক্রনিক থাইরয়েডাইটিস। নন ইমিউনোলজিক্যাল কজ হচ্ছে নোডুলার থাইরয়েডিটিস এন্ড সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। আমাদের ইমিউনোলজিক্যাল ডিজিজের নাম আসে পরীক্ষায়, যে গ্রেভস ডিজিজ যে প্রেগনেন্সিতে থাইরয়েডাইটিস করে সেটা জানতে চাই। এছাড়া জেস্টেশনাল হাইপারথাইরয়েডিজম, যেটা হচ্ছে হাইপারিমিসিস রেভিডিনাম, মাল্টিপল প্রেগনেন্সি, ট্রোফোব্লাস্টিক ডিজিজ লাইক মোলার প্রেগনেন্সি এবং কোরিওকার্সিনোমাতে এই হাইপারথাইরয়েডিজমের মতো ফিচার বা হাইপারথাইরয়েডিজমের সাথে এটা অ্যাসোসিয়েটেড থাকে। আর আইট্রোজেনিক হচ্ছে যদি এক্সেসিভ লিভোথাইরোক্সিন যেসব মানুষ হাইপোথাইরয়েডিজমের রোগীরা খায় তাদের ক্ষেত্রে আইট্রোজেনিক হিসেবে হাইপারথাইরয়েডিজম হতে পারে। তাহলে ইমিউনোলজিক্যাল কারণগুলো জানতে হবে, জেস্টেশনাল কারণগুলো ইনফিনিটি স্টার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আর আইট্রোজেনিক কারণটাও জেনে রাখবেন। তো জেস্টেশনাল হাইপারথাইরয়েডিজমের কথা বললাম, যে নর্মাল প্রেগনেন্সিতেও যে আমাদের হিউম্যান কর্নিক গোনাডোট্রোপিনটা রিলিজ হয়, সেই হিউম্যান কর্নিক গোনাডোট্রোপিনের সাথে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের একটা স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে। এই স্ট্রাকচারাল সিমিলারিটির জন্য কিন্তু তখন মানে এটা স্টিমুলেট করে ফার্স্ট ট্রাইমেস্টারে টিএসএস রিসেপ্টরকে অফ দ্য থাইরয়েড সেল। এছাড়া সেরাম FT4 এবং টোটাল T4 লেভেল এলিভেটেড হয়। তো নর্মালি হাইপারথাইরয়েডিজমে কি হয়, টিএসএসটা কমবে আর T4 T3 বাড়বে, তাই তো? তো এখানেও এটা হয় যে নর্মাল প্রেগনেন্সিতে FT4টা বাড়ে। গ্রেভস ডিজিজ একটা অটোইমিউন কজ, একটু পড়লে হবে। এখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা কি করি? আমরা থাইরয়েড হরমোন মেজার করি। থাইরয়েড হরমোন মেজার করলে ফ্রি T4 ফ্রি T3 এগুলো হাই পাবো, আর টিএসএসটা হচ্ছে সাপ্রেস থাকবে বা একটা লেভেলে থাকবে, নর্মাল লেভেলের চেয়ে কম থাকবে। এটা সাবিকিউট হতে পারে, এটা হচ্ছে ক্লিনিক্যাল হতে পারে। এছাড়া আমরা থাইরয়েড যখন আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলা পাবো তখন আমরা একটা থাইরয়েড গ্ল্যান্ডের আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। এছাড়া অটো অ্যান্টিবডি করতে পারি, লাইক থাইরয়েড পারক্সিডিস অ্যান্টিবডি। নামগুলো জেনে রাখবেন শুধু, যে অটো অ্যান্টিবডি টেস্টও আমরা করি। থাইরয়েড পারক্সিডিস অ্যান্টিবডি, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন শুধুই মেজার্ড। আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট করা হয়, বাট এটা প্রেগনেন্সিতে করা হয় না। এটা প্রেগনেন্সিতে এটা সেফ না, প্লাসেন্টা থেকে এই রেডিও অ্যাক্টিভ আয়োডিনটা যায় এবং এটা বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি করতে পারে। তো ট্রিটমেন্ট যদি আমরা দিই, প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা কি দিব? প্রোপাইলথায়োইউরাসিল দিব। আর সেকেন্ড ট্রাইমেস্টারে থেকে আমরা কার্বিমাজল বা মেথিমাজল শুরু করবো, ঠিক আছে? আগে বলা হতো যে কার্বিমাজল সেফ না, একদমই দেওয়া যায় না, সেটা সত্য না। এখানে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোপাইলথায়োইউরাসিল দিব, আর পরবর্তী থেকে হচ্ছে আমরা কার্বিমাজল বা মেথিমাজল দিব। এখন যদি কেউ আগে থেকে থাইরয়েডের ড্রাগ পায়, যেমন কার্বিমাজল বা মেথিমাজল পায়, এবং সেই প্রেগনেন্স হিসেবে ডায়াগনোজ হয়, তাহলে তার ক্ষেত্রে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে প্রোপাইলথায়োইউরাসিলে সুইচ করবো। তারপরে হচ্ছে আমরা কার্বিমাজল বা মেথিমাজল সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দিতে পারি। তো মেথিমাজল দিলে একটা সাইড ইফেক্ট হয়, সেটা জানতে হবে, যে মেথিমাজল এমব্রায়োপ্যাথি বা কার্বিমাজল এমব্রায়োপ্যাথি হয়। সেই কার্বিমাজল এমব্রায়োপ্যাথি বা মেথিমাজল এমব্রায়োপ্যাথিতে বাচ্চার কি হয়? বাচ্চার কোয়ানাল অ্যাট্রিশিয়া হয়, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা হয়, ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া হয়, ওমফালোসিল, হাইপোথেলিয়া, অ্যাথেলিয়া এন্ড মাইনর ডিসমরফিক ফিচার্স। এটা জানতে হবে। এই যে এমব্রায়োপ্যাথিতে কি হয়, দুই ধরনের এমব্রায়োপ্যাথি আমরা পড়বো, একটা হচ্ছে ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি আর একটা হচ্ছে মেথিমাজল এমব্রায়োপ্যাথি। এই মেথিমাজল এমব্রায়োপ্যাথিটাতে কোয়ানাল অ্যাট্রিশিয়া হয়, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া, ওমফালোসিল, হাইপোথেলিয়া, অ্যাথেলিয়া এন্ড মাইনর ডিসমরফিক ফিচার্স। এগুলো হচ্ছে জানা লাগবে যে এটার ফিচার কি। তো এসব ক্ষেত্রে যেসব বাচ্চারা হচ্ছে, যেসব বাচ্চার মা প্রেগনেন্ট অবস্থায় মেথিমাজল বা কার্বিমাজল খায়, তাদের ক্ষেত্রে বাচ্চার টেকিকার্ডিয়া হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, ফিটাল গয়টার হতে পারে, আর ওলিগোহাইড্রামিওস হতে পারে। একবার রিডিং করবেন, এর কখনো প্রশ্ন আসে না। এটুকুই, যে কি কারণে হয় আর কি কি ড্রাগ দিতে পারি আমরা। এরপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমও হচ্ছে এটার প্রিভ্যালেন্স কিন্তু বেশি হাইপারথাইরয়েডিজমের চেয়ে। হাইপারথাইরয়েডিজম ছিল 1000-এর মধ্যে 2 জন, বাট হাইপোথাইরয়েডিজম হচ্ছে 100-এর মধ্যে 2 জন, 1 থেকে 2 জন, ঠিক আছে? এটা সাবক্লিনিক্যাল হতে পারে বা ওভার্ট হতে পারে। সাবক্লিনিক্যাল হচ্ছে টিএসএইচটা বাড়বে, T3 T4 নরমাল থাকবে, আর ওভার্ট হচ্ছে টিএসএইচটা বাড়বে এবং T3 T4 দুইটাই বাড়বে, দুইটাই কমে যাবে। নরমালি কি হয়, হাইপোথাইরয়েডিজমে T3 T4 কমে, টিএসএইচ বাড়ে, এটা হচ্ছে নরমাল ওভার্ট। আর যদি সাবক্লিনিক্যাল হয় তাহলে শুধু টিএসএইচটা বাড়বে আর T3 T4 নরমাল থাকবে। তো এটার কারণ হচ্ছে অটোইমিউন থাইরয়েডিস, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে হাশিমোটো থাইরয়েডিস। পরীক্ষায় যদি একটা কারণ জানতে চায় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের হাশিমোটো থাইরয়েডিস। এখন আমাদের দেশে প্রেক্ষিতে কিন্তু হাশিমোটো থাইরয়েডিস ইম্পর্টেন্ট না। আমাদের দেশে যদি একটা কারণ জানতে চায় সেটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে? আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে হাইপোথাইরয়েডিজম হয়। এছাড়া ফলোইং থাইরয়েডেক্টমি করলে হতে পারে, 131 আয়োডিন ট্রিটমেন্ট নিলে হতে পারে, আর ড্রাগ ইন্ডিউস লাইক এই হাইপারথাইরয়েডিজমের জন্য যেসব ড্রাগ নেয়, লাইক লিথিয়াম, এমিউডারন, আয়োডিন এক্সেস, অ্যান্টিথাইরয়েড ড্রাগ, এগুলো নিলে হচ্ছে হাইপোথাইরয়েডিজম হতে পারে। আমাদের প্রেগনেন্সির সময় আমরা একটা লিমিট ধরি টিএসএইচ লেভেলে। টিএসএইচ লেভেল 2.5 কে আমরা টার্গেট লিমিট ধরি ফার্স্ট ট্রাইমেস্টার, আর সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 3 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এটা একবার জেনে রাখবেন যে আমাদের টার্গেট টিএসএইচটা কত। আমি এরকমও হয়েছে যে আউটডোরে, বিএসএম এর আউটডোরে
টিএসএইচ এর লেভেল 170ও পেয়েছি। মানে এত পরিমাণে টিএসএইচ বাড়ে, মানে কতটা নেগলেক্টেড কেস আছে যে তারা থাইরয়েড হরমোন যে এত পরিমাণে বেড়ে গেছে তারা এর দিকে কোনো খেয়ালই থাকে না। 2.5 পর্যন্ত হচ্ছে নর্মাল। এখন আমরা কখন থাইরয়েড হরমোন টেস্টিং করব? বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এখন বলি ওজিএসবি গাইডলাইনে বলা হয়েছে যে আমরা রুটিনলি একটা টিএসএইচ টেস্ট দিব একটা প্রেগনেন্ট মহিলাকে, বাট তাও একটা টিএসএইচ টেস্টের দাম বেশি বলে সবাইকে দেওয়া যায় না। এখন বলছে যে কাদের ক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন টেস্ট করব, সেটা হচ্ছে যাদের বয়স 30 বছরের বেশি, যেসব এরিয়াতে আয়রন ডেফিসিয়েন্সি হয়, লাইক আমাদের দেশে উত্তরবঙ্গে আয়রন ডেফিসিয়েন্সি বেশি হয়, কিন্তু এখন এই ধারণাটা একদমই ভুল। এখন সারা বাংলাদেশেই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা হাইপোথাইরয়েডিজমের রোগী পাওয়া যায়, দক্ষিণবঙ্গেও এটা পাওয়া যায়। সিমটমস অফ থাইরয়েড ডিসফাংশন, যাদের ক্ষেত্রে থাইরয়েড ডিসফাংশনের সিমটম রয়েছে লাইক কোল্ড সোয়েটি হ্যান্ডস, হিট অ্যান্ড কোল্ড ইনটলারেন্স, ওয়েট গেইন, মেনস্ট্রুয়াল অ্যাবডোমিনালিটি, এইসব সিমটম যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে আমরা এই থাইরয়েড হরমোন টেস্ট করতে পারি। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি থাকলে, যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে থাইরয়েড ডিসফাংশন, যেমন বোনের আছে, মায়ের আছে, সেসব ক্ষেত্রে আমরা থাইরয়েড হরমোন টেস্ট করতে পারি। ওবেসিটি, যাদের বিএমআই 30 অথবা 30-এর বেশি। আনএক্সপ্লেইন মিসক্যারেজ বা ইনফার্টিলিটি, এর কারণ খুঁজতে গেলে আমাদেরকে টিএসএস করতে হবে। অবশ্যই একটা টেস্ট করে টিএসএস করবো, তারপরে যদি টেস্ট করতে বলে তাহলে প্রিফার করবো। তারপর হচ্ছে প্রেজেন্স অফ গয়টার। গয়টার আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা থাইরয়েড হরমোন টেস্ট করি। প্রেজেন্স অফ অটোইমিউন ডিসঅর্ডার লাইক টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যদি কারো ক্ষেত্রে থাকে বা গয়টার কারো ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা থাইরয়েড হরমোন টেস্ট করব। এই ইন্ডিকেশনগুলো পরীক্ষা এমসিকিউতে অনেকবার এসেছে, আপনারা এটা করবেন, খুব ভালোভাবে করবেন যে কখন আমরা প্রেগন্যান্সিতে থাইরয়েড হরমোন টেস্ট করি। এছাড়া পোস্টপার্টাম পিরিয়ডে একটা থাইরয়েডাইটিস হতে পারে, এটা কিন্তু একটা ইডিওপ্যাথিক থাইরয়েডাইটিস, যেটা হচ্ছে প্রথমে পোস্টপার্টাম কয়েকদিন হচ্ছে একটু থাইরয়েড হরমোনটা বেশি থাকে, এটা ধীরে ধীরে কমে যায়। তাহলে ইট ইজ অ্যান অটো ইমিউন থাইরয়েড ডিজিজ অবজার্ভ ইন দ্য ফার্স্ট ইয়ার পোস্টপার্টাম ডিউ টু অ্যান্টিমাইক্রোজোমাল অ্যান্টিবডি। হাসিমোটো থাইরয়েডাইটিসের জন্য হয়। মোস্ট ওমেন প্রেজেন্ট উইথ ট্রানজিয়েন্ট হাইপারথাইরয়েড স্টেট, প্রথম দিকে খুব কম সময়ের জন্য একটা হাইপারথাইরয়েড স্টেট থাকে, অফ হুইচ নিয়ারলি 2/3 বিকাম ইউথাইরয়েড হয়ে যায়, যেটার মধ্যে 3/2 হচ্ছে ইউথাইরয়েড হয়ে যায়, আর 1/3 হচ্ছে হাইপোথাইরয়েড থাকে। তো এটা তাদের ক্ষেত্রে হয় পোস্টপার্টাম থাইরয়েডাইটিসটা, কোনো ট্রমাটিক ডেলিভারি যদি হয় বা ইনফেকশন যদি থাকে, ডিহাইড্রেশন যদি থাকে, স্ট্রেস যদি থাকে, তাদের ক্ষেত্রে পোস্টপার্টাম থাইরয়েডাইটিসটা হতে পারে। ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক, যদি আমরা ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে বিটা ব্লকার বা দেওয়া হয়, আর যদি পরবর্তীতে একটা বিগ পিরিয়ডে একটা বড় পিরিয়ডে হচ্ছে হাইপোথাইরয়েডিজম থাকে সেক্ষেত্রে লিভোথাইরোক্সিন দেওয়া হয়। এগুলো আমাদের লাগবে না যে কি করব, ঠিক আছে। এরপরের টপিকটা হচ্ছে জন্ডিস ইন প্রেগন্যান্সি। খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে একবার রিডিং করে যাবেন, অবশ্যই করে যাবেন, কারণ মাঝে মধ্যে একটা দুইটা কোশ্চেন আসে, যেমন অবস্টেটিক কোলেস্টিসিস থেকে প্রশ্ন আসে। তো জন্ডিস ইন প্রেগন্যান্সি, যখন সেরাম বিলিরুবিন 2 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে বেশি হয়, নর্মাল ভ্যালু হচ্ছে 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা যখন 2 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হবে এবং ভিজিবল ইয়েলো স্টেইনিং থাকবে টিস্যুতে, তখন এটাকে বলবো জন্ডিস, ঠিক আছে। যখন সেরাম বিলিরুবিন লেভেলের পরিমাণ 2 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হবে, যেটা নর্মাল ভ্যালু হচ্ছে 0.2 থেকে 0.8, এবং হচ্ছে সারা শরীরে হচ্ছে ভিজিবল ইয়েলো স্টেইনিং পাওয়া যাবে, তখন আমরা এটাকে জন্ডিস বলবো। তো জন্ডিসের কারণ কি, প্রেগন্যান্সিতে জন্ডিসের কারণ কি? জন্ডিস হচ্ছে প্রেগনেন্ট স্টেটের কারণেও জন্ডিস হতে পারে, অথবা প্রেগনেন্ট স্টেটের সাথে রিলেশন নাই সে কারণেও জন্ডিস হতে পারে, আনরিলেটেড। এছাড়া হচ্ছে জন্ডিস হোয়েন প্রেগনেন্সি সুপার ইম্পোজড অন ক্রনিক লিভার ডিজিজ, যখন একটা রোগীর আগে থেকে ক্রনিক লিভার ডিজিজ আছে তার উপরে জন্ডিস হয়, প্রেগনেন্সি জন্ডিস, সেই তিনটা কারণ হতে পারে। তাহলে প্রেগনেন্ট স্টেটের জন্য যে জন্ডিসটা হয় এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টিসিস বা অবস্টেটিক হেপাটোসিস, এটা রিকারেন্ট, মানে এই প্রেগনেন্সিতে হলে পরের প্রেগনেন্সিতেও হতে পারে। আর এটা কখন হয়? এটা সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে এবং থার্ড ট্রাইমেস্টার থেকে হতে পারে। এছাড়া সিভিয়ার প্রি এক্লামশিয়া বা হেল্প সিনড্রোমে তো জানেন আপনারা, লিভার এনজাইমগুলো বেড়ে যায়, তো সেক্ষেত্রেও হচ্ছে জন্ডিস হয়। এছাড়া একিউট ফ্যাটি লিভার ইন প্রেগন্যান্সি, ইটস এ কজ অফ জন্ডিস। সিভিয়ার হাইপারএমিসিস গ্রেভিডিরাম, এছাড়া এন্ডোটক্সিক শক লাইক ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এই কারণটা পড়তে হবে, এটা পরীক্ষায় এমসিকিউতে আসছে। যেটা আনরিলেটেড টু প্রেগন্যান্সি, যে প্রেগনেন্ট স্টেটের সাথে রিলেটেড না, এটা যে কোনো ভাবে বাই অন্য মানুষেরও হতে পারে, আবার প্রেগন্যান্সিতেও হতে পারে, কিন্তু এগুলো কিন্তু শুধুমাত্র প্রেগন্যান্সির জন্য, বাট এটা কিন্তু প্রেগন্যান্সির জন্য না, এটা নর্মাল মানুষেরও হয়, প্রেগনেন্টেরও হয়। যেমন ভাইরাল হেপাটাইটিস এ ই জি, যার মধ্যে হেপাটাইটিস ইটা খুব খারাপ, এটা ফার্মিনেন্ট হেপাটাইটিস ফেলিওর করে, ফার্মিনেন্ট হেপাটাইটিস করে ইন প্রেগন্যান্সিতে। এছাড়া গলস্টোন বা অবস্ট্রাকটিভ জন্ডিস, ড্রাগ ইনডিউসড আইসোনিয়াজেড ফেনোথাইজিন, হেমোলাইটিক জন্ডিস লাইক মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, ম্যালেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম ওয়েলচি ইনফেকশন। আর জন্ডিস যখন প্রেগন্যান্সি সুপার ইম্পোজ হবে ক্রনিক লিভার ডিজিজ লাইক ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস বা টিউমারের আগে থেকেই আছে, তার জন্ডিস হতে পারে। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টিসিস ইন প্রেগন্যান্সি বা অবস্ট্রেটিক কোলেস্টিসিস, এটা থেকে পরীক্ষায় এমসিকিউতে একবার প্রশ্ন এসেছে। তো এটা হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টিসিস ইন প্রেগন্যান্সি ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন কজ অফ জন্ডিস ইন প্রেগন্যান্সি সেকেন্ড মোস্ট কমন। তাহলে ফার্স্ট মোস্ট কমন কি? ভাইরাল হেপাটাইটিস, এটা আজীবনই জন্ডিসের জন্য কমন কজ। ভাইরাল হেপাটাইটিস 1 নাম্বার কজ, তারপরে হচ্ছে ইন্ট্রাহেপাটিক কোলেস্টিসিস হচ্ছে 2 নাম্বার কজ। এটার ইনসিডেন্স হচ্ছে 0.2 থেকে 2%। ইনসিডেন্স আপনি রিডিং করবেন, মনে থাকুক না থাকুক, আপনার দেখা যাবে যে ওই একটা জিনিস পড়লেন, ওইটাই পরীক্ষার সময় কাজে লেগে গেল। এখানে কি হয়? এখানে হচ্ছে বাইলগুলো জমা হয়, বাইল ক্যানালিগুলিতে বাইল ডিপোজিশন হয়। কেন হয়? ইস্ট্রোজেন হরমোন বা সার্কুলেটিং ইস্ট্রোজেন হয়। এছাড়া প্রোজেস্টেরন হরমোন কি করে? আমাদের প্রেগন্যান্সিতে সবকিছু রিল্যাক্স করে দেয়, যার কারণে যে বাইল ডাক্ট, বাইল ক্যানালিগুলো এগুলো রিল্যাক্স হয়ে যায়, এগুলো স্টিমুলেট হতে পারে না, কন্ট্রাকশন হতে পারে না, যার কারণে বাইল ডিপোজিশন হয়ে থাকে এবং বাইল জমা হয়ে সেই বাইলগুলো হচ্ছে সেরাম বিলিরুবিনকে, মানে বাইল ডিপোজিট হলে তো বুঝতে পারছেন যে হচ্ছে এটা একটা কোলেস্টেটিক স্টেট তৈরি করবে। এছাড়া জেনেটিক, ফ্যামিলিয়াল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এইসব কারণেও হতে পারে।
তো এটা টিপিক্যালি প্রেজেন্ট আফটার 28 উইকস, মানে 28 সপ্তাহের পরে হবে, উইথ প্রোরাইটাস, সারা শরীরে চুলকানি হবে, মোস্ট কমনলি অফ দ্য পাম অ্যান্ড হ্যান্ডস অ্যান্ড সোল, মোস্টলি অ্যাট নাইট। প্রোরাইটাস থাকে যেটা 28 সপ্তাহের পরে হয়, এবং এই প্রোরাইটাসটা হচ্ছে হাতে পায়ে তালুতে হয়। এছাড়া অন্যান্য কজ অফ কোলিস্টিসিস আছে, যেমন ড্রাগ ইনডিউস লিভার ইনজুরি হতে পারে, ভাইরাল হেপাটাইটিস হতে পারে, অটো ইমিউন লিভার ডিজিজ হতে পারে, এগুলো আদার কজ অফ কোলিস্টিসিস। এছাড়া এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন যে অবস্টেটিক কোলিস্টিসিস পেশেন্টস আর ফ্রিকোয়েন্টলি ডায়াগনোসড উইথ ডায়াবেটিস মেলাইটাস। অবস্টেটিক কোলিস্টিসিস পেশেন্টদের ফ্রিকোয়েন্টলি ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, এই জন্য এইসব পেশেন্টদের কিন্তু জিডিএম স্ক্রিনিং করতে হয়। এছাড়া যাদের ক্ষেত্রে সিভিয়ার নাউজিয়া ভমিটিং হয়, এইসব পেশেন্টের ক্ষেত্রে যখন অবস্টেটিক কোলিস্টিসিস হয় তখন থার্ড টাইমেস্টারে নাউজিয়া ভমিটিং হতে পারে, ঠিক আছে? কারণ এই কোলিস্টিসিসের জন্য হচ্ছে নাউজিয়া ভমিটিংটা হচ্ছে। জন্ডিস হচ্ছে স্লাইড থাকে, বিলিরুবিন রিয়ারলি এক্সিড 5 মিলিগ্রাম পার ডেসিলিটার, 5 মিলিগ্রাম পার ডেসিলিটারের চেয়ে বেশি বাড়ে না। লিভার বায়োপসি শোস ফিচার্স অফ ইন্ট্রাহেপাটিক কোলিস্টিসিস। তো এটা আমরা বাইল অ্যাসিড দিয়ে আমরা পরীক্ষা করে দেখি, যখন মাইল থাকবে বাইল অ্যাসিডের পরিমাণ হচ্ছে 19 থেকে 39, মডারেট হচ্ছে 40 থেকে 99, আর সিভিয়ার হচ্ছে মোর দেন 100। এছাড়া লিভার এনজাইমগুলো কিছু পরিমাণে বাড়তে পারে। এইসব রোগীদের ক্ষেত্রে আমরা প্রথম দিন টাইম মনিটরিং করবো, কারণ এইসব রোগীদের ক্ষেত্রে যে কোনো সময় ব্লিডিং হতে পারে এবং প্রেগনেন্সি ডেলিভারির সময় ব্লিডিং হতে পারে, এই জন্য প্রথম দিন টাইম অবশ্যই মনিটর করতে হবে। এছাড়া ভাইরাল হেপাটাইটিস দিয়ে জন্ডিস হতে পারে, এটা সবচেয়ে বেশি কমন, যার মধ্যে আমাদের পড়তে হবে হেপাটাইটিস বি। এটা একিউট ইনফেকশন করে এবং এটার কেরিয়ার ফেজ রয়েছে। হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন করি আমরা। হেপাটাইটিস এইচবিএস এজি হচ্ছে সারফেস অ্যান্টিজেন, আর এন্টি এইচবিএস হচ্ছে কোর অ্যান্টিবডি, সারফেস অ্যান্টিবডি। তো সারফেস অ্যান্টিবডিটা যখন পজিটিভ হবে তখন আমরা বুঝবো যে এটার ইমিউনিটি হয়েছে। আবার ভ্যাকসিনেশনও হতে পারে, ভ্যাকসিনেশনের ফলে বা ইনফেকশনের ফলে ইমিউনিটি হয়েছে। আর সারফেস অ্যান্টিজেন হচ্ছে যদি পজিটিভ থাকে তাহলে আমরা বুঝবো এটা একিউট ইনফেকশন বা কেরিয়ার স্টেট। ই অ্যান্টিজেনটা যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে এটা ট্রান্সমিসিবল অ্যান্টিজেন, তাহলে এটা দিয়ে বুঝবো হচ্ছে একিউট ইনফেকশন। আর ই অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তাহলে ইমিউনিটিও হতে পারে, আবার কেরিয়ার ফেজেও হতে পারে, ঠিক আছে? তো এই চারটা কিন্তু আমরা মাইক্রোবায়োলজিতে পড়বো, এখানে একবার দেখে নিন। তো হেপাটাইটিস বি হচ্ছে একটা কমন পাবলিক হেলথ প্রবলেম, তো এটা প্যারেন্টাল রুটে ট্রান্সমিটেড হতে পারে, সেক্সুয়াল কন্ট্যাক্টে হতে পারে, ভার্টিক্যাল ট্রান্সমিশন হতে পারে, আর রেয়ারলি থ্রু দ্য ব্রেস্ট মিল্কে হতে পারে। তো এটার ফার্স্ট টাইমেস্টারে ট্রান্সমিশন হয়, যদি প্রেগনেন্ট মা যদি ইনফেক্টেড হয় তাহলে ফার্স্ট টাইমেস্টারে 10% থেকে 90% হতে পারে থার্ড টাইমেস্টারে। ফার্স্ট টাইমেস্টারে 10%, সবচেয়ে বেশি ট্রান্সমিটেড হয় 90%, যেহেতু আমরা জানি ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, তো থার্ড টাইমেস্টারে ট্রান্সমিট হয় 90%। তো যেহেতু ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সফার হয় কিছু পরিমাণে, এমন না যে খুব বেশি পরিমাণে হয়, সেহেতু আমাদেরকে প্রিকশন নিতে হবে যে একটা মা যখন ডেলিভারি করবে যে হেপাটাইটিস বি পজিটিভ মাদার, তার ক্ষেত্রে আমরা আগে থেকেই আমরা ভাইরাসের অ্যান্টিজেনটা করে দেখবো যে এটা একটি ফেজে আছে কিনা, না ইমিউন ফেজে আছে, তার হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ টাইটার কত আছে, তার লিভার এনজাইমগুলো কি আছে, এগুলো আমরা আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষা আসেও না। পরীক্ষা আছে আমরা প্রেগনেন্সিতে যখন একটা মা হেপাটাইটিস বি পজিটিভ থাকবে তার প্রেগনেন্সিতে আমরা কি ম্যানেজ করবো, কিভাবে ম্যানেজ করবো। এখন ধরেন প্রেগনেন্সির আগেই বা প্রেগনেন্সির সময় হেপাটাইটিস বি ভ্যাকসিনটা যদি আমরা দিই, এটা একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন, এটা আমরা প্রেগনেন্ট পিরিয়ডেও দিতে পারবো, এটা প্রেগনেন্সিতে একটা সেফ ভ্যাকসিন। তো যদি আমরা কোনো মা সাসপেক্টেড ইনফেকশন হয়, ধরেন একটা কোথাও এক্সপোজার হলো হেপাটাইটিস বি, নিডল প্রিক হলো, সেক্ষেত্রে যদি সাসপেক্টেড হয় তখন আমরা সাথে সাথে তাকে একটা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দিতে পারি। এটা হচ্ছে শিডিউল হচ্ছে 0, 1 and 6 মান্থসে, এটা প্রেগনেন্সি সেফ একটা ভ্যাকসিন, যেহেতু একটা রিকম্বিনেন্ট ভ্যাকসিন। এখন ধরেন আমরা আগে থেকেই জানি যে মা হেপাটাইটিস বি পজিটিভ বা এক্সপোজার হওয়ার পরে মা পজিটিভ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা তার ডেলিভারির সময় আমাদেরকে কিছু প্রিকশন নিতে হবে। ডেলিভারির সময় আমরা কি করবো, ডেলিভারির সময় বাচ্চাকে দুইটা জিনিস দিতে হবে। In all infant born to HbA1c positive mother should have hepatitis B immunoglobulin। এক হাতে আমরা ইমিউনোগ্লোবুলিন দিব, আর এক হাতে আমরা ভ্যাকসিন দিব। এটা উইদিন 12 আওয়ার্স অফ বার্থ, বার্থের 12 ঘন্টার মধ্যেই দিতে হবে, ঠিক আছে? তাহলে সব ইনফ্যান্টকে আমাদের HbA ইমিউনোগ্লোবুলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন দিতে হবে। আর ব্রেস্ট ফিডিং ইজ নট কন্ট্রাইন্ডিকেটেড, এটা পরীক্ষায় অপশনে দেয়, এমসিকিউতে দেয় যে ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড, এটা লেখা থাকে, এটা কোনো বইয়ে লেখা নেই ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন্ডিকেটেড না। যেহেতু নেগলিজেবল অ্যামাউন্টে ট্রান্সমিট হয়, সেহেতু আমরা বাচ্চাকেও আমরা প্রোফাইলেক্টিক ডোজ দিয়ে দিচ্ছি, যেহেতু এই ব্রেস্ট ফিডিংটা তেমন একটা ক্ষতি করতে পারবে না। এছাড়া মাকে যখন ভাইরাল লোড আমরা বেশি পাই তখন হচ্ছে যাতে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সফার না হতে পারে, আমরা প্রেগনেন্সির সময় একটা অ্যান্টিভাইরাল ড্রাগ দিই, সেই অ্যান্টিভাইরাল ড্রাগ হচ্ছে টেনোফোবির, ঠিক আছে? একটু জানবে, আমি যতটুকু মুখে বললাম অতটুকু জানবে। এরপর হচ্ছে এসএলই, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসিস ইন প্রেগনেন্সি। আমরা কি জানি এসএলই হচ্ছে একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার, এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটা সব ধরনের সিস্টেমকে ইনভলভ করে, লাইক স্কিন, জয়েন্ট, কিডনি, লাংস, লিভার, নার্ভাস সিস্টেম এন্ড অল আদার অর্গানস, ঠিক আছে? এটা পুরুষদের চেয়ে মহিলাদের 10 গুণ বেশি হয় এবং অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সিতে ফার্স্ট ডায়াগনোসড হয়। তো এটা ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার আমরা হচ্ছে যে একটা মেডিসিন বই আমরা হচ্ছে 10টা 11টা ক্রাইটেরিয়া পড়ছি না, যে মেলার র্যাশ, ফটোসেন্সিটিভিটি, ডিসকয়েড র্যাশ, ওরাল আলসার, আর্থ্রাইটিস, সেরোসাইটিস, এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া পড়ছি না, যে এর মধ্যে 4টা বা 3টা ক্রাইটেরিয়া থাকলে আমরা পজিটিভ ধরবো ইজিলি। তো ওই ক্রাইটেরিয়াগুলো এখানে আছে, যেমন ফেটিক, ফটোসেন্সিটিভিটি, স্কিন র্যাশ, ওয়েট লস, পলিআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস, মালজিয়া, জয়েন্ট পেইন, সেরোসাইটিস, বাটারফ্লাই র্যাশটা এখানে পাওয়া যায়, যে মেলার র্যাশ যেটাকে বলি, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বাটারফ্লাই র্যাশ, একদম সত্যি বাটারফ্লাই র্যাশের মতো পাওয়া যায়।
এখন আমাদের এই ফিচারগুলো আমরা একবার রিডিং করবো, কিন্তু আমাদের ইফেক্ট অন প্রেগনেন্সিতে জানতে হবে। এটা পরীক্ষা আসে যে লং টার্ম প্রগনোসিস রিমেন আনএফেক্টেড, দেয়ার ইজ চান্স অফ ক্লিয়ার আপ। প্রেগনেন্সির সময় যেহেতু দুইটা ডিজিজ, একটা হচ্ছে এসিডি আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমরা জানি কি প্রেগনেন্সির সময় টি হেল্পার 1 ইমিউনিটি থেকে টি হেল্পার 2 ইমিউনিটিতে ম্যাটারনাল ইমিউন সিস্টেম কনভার্ট হয় টি হেল্পার 1 থেকে টি হেল্পার 2। এখন এসিডি হচ্ছে টি হেল্পার 2 মেডিয়েটেড ইমিউনিটি ইমিউন ডিজিজ। যেহেতু প্রেগনেন্সিতে টি হেল্পার 2 তে ডমিনেন্সি হয়, সেহেতু হচ্ছে এই টি হেল্পার 2 মেডিয়েটেড ইমিউন সিস্টেম যে ডিজিজগুলো লাইক এসিডি এটা বেড়েছে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে টি হেল্পার 1 মেডিয়েটেড ডিজিজ। সেহেতু হচ্ছে যদি কোনো মায়ের আগে থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তার প্রেগনেন্সিতে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কমে যাবে, কারণ প্রেগনেন্সিতে টি হেল্পার 1টা ডমিনেন্ট থাকে না। এখন এসিডি হচ্ছে টি হেল্পার 1 মেডিয়েটেড ডিজিজ, সেহেতু প্রেগনেন্সিতে ফ্লেয়ার আপ হয় বা বেড়ে যায়, এসিডির সাইন সিম্পটমগুলো বেড়ে যায় 50 to 80% কেসে। আমি মুখে যে কথাগুলো বলছি একটু মাথায় রাখবেন, এগুলো কিন্তু বইয়ে নাই। মেজরিটি অফ দ্য ম্যাটারনাল ডেথ অকার ইন দ্য পিউরপেরিয়াম। দিস লাইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা হাইলাইট করে দিয়েছি যে মেজরিটি অফ দ্য ম্যাটারনাল ডেথ কখন হয়, সেটা হচ্ছে পিউরপেরিয়াম পিরিয়ডে। দ্য কজ বিং পালমোনারি হ্যামোরেজ হতে পারে, লুপাস নিউমোনাইটিস হতে পারে কজ অফ ডেথ, অর এক্সাজারবেশন অফ লুপাস নেফ্রাইটিস হতে পারে। প্রেগনেন্সির উপর এসিলির ইফেক্ট হচ্ছে কি, প্রেগনেন্সিতে হচ্ছে রিস্ক অফ লুপাস র্যাশ, অ্যানিমিয়া, লিউকোপিনিয়া, থ্রম্বোসাইটোপিনিয়া বা রেনাল ফেলিওর হতে পারে। এছাড়া রিস্ক অফ ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ, লুপাস নেফ্রাইটিস, রিকারেন্ট ডিপ ভেইন থ্রম্বোসিস, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, প্রিটার্ম বার্থ, আইইউজিআর বা স্টিল বার্থ হতে পারে। একবার রিডিং করবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নিওনেটাল লুপাস সিনড্রোম। যে মা প্রেগনেন্ট, তার বাচ্চার ক্ষেত্রে বাচ্চা জন্মগ্রহণের পরে এই সিমটমটা আমরা দেখতে পাই। যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, সেহেতু ম্যাটারনাল কিছু লুপাস অ্যান্টিবডি থাকে। লুপাস অ্যান্টিবডি কি কি আছে এখানে? লুপাস এন্টিজেন, লুপাস অ্যান্টিবডি হচ্ছে এন্টি আরও বা এন্টি এলএ অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে চলে যায়, তখন গিয়ে বাচ্চার হেমোলাইটিক অ্যানিমিয়া করে, লিউকোপেনিয়া করে, থ্রম্বোসাইটোপেনিয়া করে এবং হেপাটোস্প্লিনোমেগালি করে। এই যে কয়টা জিনিস, হেমোলাইটিক অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া এবং হেপাটোস্প্লিনোমেগালি, এই সিনড্রোমটাকে বলছে নিওনেটাল লুপাস সিনড্রোম। এছাড়া এই আরও বা এন্টি এলএ অ্যান্টিবডি যা শরীরে যাবে, সেই সব বাচ্চার ক্ষেত্রে কনজেনিটাল হার্ট ব্লক থাকে। কনজেনিটাল হার্ট ব্লক এই অ্যান্টিবডি মিডিয়েটেড, ঠিক আছে? কমপ্লিট হার্ট ব্লক হয় 1/3 কেসে। এইসব বাচ্চার একটা ফিক্সড রেট থাকে উইথ ফিটাল ব্রাডিকার্ডিয়া। ফিটাল ব্রাডিকার্ডিয়া 50 to 80 বিটস পার মিনিট ইজ ডিটেক্টেড। তো এইসব ক্ষেত্রে যেহেতু কমপ্লিট হার্ট ব্লক থাকে, বাচ্চার মর্টালিটি খুব বেশি থাকে। যেসব বাচ্চা জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে যে হেমোলাইটিক অ্যানিমিয়া, লিউকোপিনিয়া এইসব সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। তো আমরা হচ্ছে এটা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া যে 17টা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া দেখে করি, যে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে 4টা থাকলে আমরা বুঝবো যে এটা পজিটিভ। এছাড়া আমরা এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি করবো, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ক্রিনিং টেস্ট অফ দ্য ডিজিজ। এছাড়া এন্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এন্টি ডিএস ডিএনএ করা হয়। এন্টি এসএম অ্যান্টিবডি, এটাও সেন্সিটিভ 30 to 40% পেশেন্টদের ক্ষেত্রে। আদার অ্যান্টিবডি হচ্ছে লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিবডি, এন্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, এন্টি আরওএসএসএ, এন্টি এল অ্যান্টিবডি, শুধু নাম পড়বেন। এর মধ্যে সবচেয়ে কমনলি আমরা করি হচ্ছে এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। আমরা ম্যানেজমেন্ট কি করি, এই ড্রাগগুলোর নাম আসে। এক্ষেত্রে প্রিকনসেপশন প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো মায়ের আগে থেকে এসিলি থাকে, তার ক্ষেত্রে আমরা আগে থেকেই প্রিকনসেপশনালি তাকে একটা এসিলি একটা খুব মেইনটেনেন্স স্টেটে এনে তার প্রেগনেন্ট স্টেজে নিব। যদি আগে থেকেই হচ্ছে তার এসিলিটা অনেক বেশি করে এক্সাজারবেটেড থাকে, তার ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সিটা ভালো ফলাফল বয়ে আনবে না। তো সাকসেসফুল প্রেগনেন্সি আউটকাম হচ্ছে তার প্রেগনেন্ট হওয়ার আগে তার 6 মাসের রিমিশন আছে কিনা, ঠিক আছে? এছাড়া তার সে থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে হাইড্রোক্সিক্লোরোকুইন খেয়েছে কিনা, এটার উপর ডিপেন্ড করে। তো আমরা কি কি ড্রাগ দিতে পারি, শুধু ড্রাগগুলোর নাম পড়েন। একটা হচ্ছে যেহেতু জয়েন্ট পেইন থাকে অনেক বেশি, সেক্ষেত্রে হচ্ছে আমরা রোগীকে প্যারাসিটামল দিব অ্যানালজেসিক হিসেবে। এছাড়া যদি খুব বেশি ব্যথা থাকে, তাহলে নন স্টেরয়েডাল এন্টি ইনফ্লামেটরি এজেন্ট দিতে পারি। এরপর আছে যেহেতু অটোইমিউন ডিজিজ, ইমিউনিটি বন্ধের জন্য হচ্ছে মানে ইমিউন ফ্লেয়ার আপ কমানোর জন্য আমরা স্টেরয়েড দিব। স্টেরয়েডের মধ্যে কর্টিকোস্টেরয়েড বা প্রেগনেন্সিলন দিব, যেটা হচ্ছে প্রেগনেন্সির সময় ফ্লেয়ারটাকে বন্ধ করবে। এছাড়া যেহেতু জয়েন্ট পেইন থাকে, জয়েন্ট পেইনের জন্য আরও একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন দিতে পারি। তো বললাম প্রেগনেন্সিলন দিব, এছাড়া হাইড্রোক্সিক্লোরোকুইন দিব। এখন যদি বলে কোন ড্রাগটা সেফ ইন প্রেগনেন্সি এবং বেস্ট ফর প্রেগনেন্সি মেইনটেনেন্স, সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, ঠিক আছে? এছাড়া ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস লাইক অ্যাজুথায়াপিন, এটাও প্রেগনেন্সি সেফ। তো এইসব বাচ্চার ক্ষেত্রে এইটা পার্সেন্টেজগুলো আমাদের পড়ার দরকার নেই। এখন আমরা আসি কন্ট্রাসেপটিভ প্রেগনেন্সি। আমরা যদি কোন কন্ট্রাসেপটিভগুলো এসিলিকে অ্যাফেক্ট করে, ওরাল কন্ট্রাসেপটিভ মে অ্যাফেক্ট এসিলি। আইওসিডি মে প্রেডিসপোজ টু ইনফেকশন ইন অ্যান ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট। যেহেতু এখানে ইমিউনোকম্প্রোমাইজেশন থাকে, সেহেতু আইওসিডি দিলে ইনফেকশন হতে পারে। সবথেকে সেফ মেথড হচ্ছে বেরিয়ার মেথড, এবং প্রোজেস্টিন দেওয়া যায়, এটাও লুপাসকে ক্লিয়ার করে না, ঠিক আছে? এই কন্ট্রাসেপটিভ মেথডটা একটু জেনে রাখবেন। এরপর আসি টিউবারকুলোসিস ইন প্রেগনেন্সি। টিউবারকুলোসিস আপনি নর্মাল মানুষের ক্ষেত্রে যা করেছেন সেটাই, এখানে কোনো ধরনের আলাদা কিছু নাই। টিউবারকুলোসিস সাইন সিমটমস বা এগুলো সবই সেম। ড্রাগসও সেম। ড্রাগসও হচ্ছে আমরা যেগুলো নর্মাল ড্রাগস যেগুলো নর্মাল মানুষকে দিই, সেটাই আমরা প্রেগনেন্সিতে দিতে পারবো। লাইক আইসোনিয়াজেট, ফার্স্ট লাইন ড্রাগ আইসোনিয়াজেট, রিফাম্পিসিন, ইথামবিউটল, পাইরাজিনামাইড। সাইড ইফেক্টও সেম। আর এটার সাথে যেহেতু আমরা আইসোনিয়াজেট দিই, সেহেতু পাইরোডক্সিন দিতে পারবো। সেকেন্ড লাইন ড্রাগস হচ্ছে প্যারাঅ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, সাইক্লোসেরিন, কেনামাইসিন এন্ড কেপ্রিওমাইসিন। এগুলো সেকেন্ড লাইন ড্রাগস, আর এগুলো হচ্ছে ফার্স্ট লাইন ড্রাগস, ঠিক আছে? একই সেম, মানে টিউবারকুলোসিসে কোনো আলাদা কিছু না। এরপর আসে সিফিলিস ইন প্রেগনেন্সি। সিফিলিসের ক্ষেত্রেও হচ্ছে মানে আমরা নর্মাল প্রেগনেন্সি নর্মাল মানুষের ক্ষেত্রে যেরকম 3টা স্টেজ করি, যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এখানেও সেম। বাট যেহেতু সিফিলিসটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বাই ট্রিপোনামা পেলিডাম, এটা কিন্তু কনজেনিটাল ইনফেকশন করে, মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন করে। কনজেনিটাল সিফিলিস করতে পারে, যেটা হচ্ছে প্রাইমারি সিফিলিসের ক্ষেত্রে 50%, সেকেন্ডারি সিফিলিসের ক্ষেত্রে 50% এবং টারশিয়ারি সিফিলিসের ক্ষেত্রে 10%।
আর এই সিফিলিসটা যেহেতু ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, এটা বার্থ ক্যানেল থেকে হতে পারে। এখন যেহেতু কনজেনিটাল সিফিলিস করে প্রাইমারি সিফিলিস থেকে 50%, সেহেতু কনজেনিটাল সিফিলিসের ক্লিনিক্যাল ফিচারটা পরীক্ষা আসে। ক্লিনিক্যাল ফিচারটা হচ্ছে আর্লি এবং লেট, এই দুইটা ভাগে ভাগ করা হয়। আর্লি হচ্ছে 1 বছরের চেয়ে কম যখন ডিউরেশন থাকে, তখন হচ্ছে মেকুলোপেকুলার র্যাশ, মানে বাচ্চার বয়স যখন 1 বছরের কম থাকে তখন হচ্ছে মেকুলোপেকুলার র্যাশ, রাইনাইটিস, হেপাটোস্প্লিনোমেগালি, জন্ডিস, লিম্ফ্যাডেনোপ্যাথি, এনিমিয়া, কোরিওরেটিনাইটিস, নিউমোনিয়া। এটা কিন্তু একটা ভেগ সিম্পটমস, এখানে যতগুলো সিম্পটম বললাম সবগুলোই ভেগ। মেকুলোপেকুলার র্যাশ, আপনার এর পরে ভাইরাল ইনফেকশনগুলো যখন করবো দেখবেন সবার ক্ষেত্রে এগুলো হয়, মেকুলোপেকুলার র্যাশ হয়, রাইনাইটিস হয়, হেপাটোস্প্লিনোমেগালি হয়, জন্ডিস হয়। লেটে হচ্ছে 1 বছরের চেয়ে বেশি হলে বাচ্চার বয়স, তখন এইসব লেট সিমটমগুলো আসে, এগুলো পড়তে হবে, এগুলো পরীক্ষা আসে। লেট ফিচার অফ কনজেনিটাল সিফিলিস সেটা হচ্ছে হার্টসিনসন টিথ, ডিফনেস, স্যাডেল নোজ, সেবারশিনস, হাইড্রোকেফালাস, মেন্টাল রিটার্ডেশন, প্লুটন জয়েন্ট, ইন্টারস্টিশিয়াল কেরাটাইটিস, 8 নার্ভ ডিফনেস অ্যান্ড অপটিক নার্ভ অ্যাট্রোফি। এই যে কয়টা কথা বললাম প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে, কারণ এই ফিচারগুলো মাথায় থাকে না, বারবার পড়তে হয়, বারবার পড়লে আপনি মনে রাখতে পারবেন। এছাড়া বাচ্চা যদি স্টিলবর্ন হয় বা স্পাইরোকিড বেবি ডিটেক্টেড ইন দ্য ফিটাল লিভার অর স্প্লিন, এটা হচ্ছে অটোপসি ছাড়া বোঝা যায় না। আর ট্রিটমেন্ট হচ্ছে আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে যেটা দিই সেটাই, মানে এখানে আমরা পেনিসিলিন ট্রিটমেন্ট দিব। তারপর হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোককাল ইনফেকশন। গ্রুপ বি স্ট্রেপ্টোককাল ইনফেকশন বা জিবিএস, আমরা এটা ওই জিবিএস না, মেডিসিনের যে জিবিএস গুলিন মেডিসিন সিনড্রোম করছি ওটা না, এটা হচ্ছে মানে গাইনিক জিবিএস। গাইনিক জিবিএস হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোককাল ইনফেকশন, খুবই সিভিয়ার একটা ইনফেকশন হয়। গ্রুপ বি স্ট্রেপ্টোককাল ব্যাকটেরিয়া দিয়ে সেই নিউনেটাল ইনফেকশন হয়, এবং এটা হচ্ছে বার্থ ক্যানেলে থাকে। বার্থ ক্যানেলে থাকলে সেই বার্থ ক্যানেলে গ্রুপ বি কি আছে, গ্রুপ বি স্ট্রেপ্টোককাস অ্যাগালিক্সি, ঠিক আছে। স্ট্রেপ্টোককাস অ্যাগালিক্সি দিয়ে এই গ্রুপ বি স্ট্রেপ্টোককাল ইনফেকশনটা হয়, এটা হচ্ছে বার্থ ক্যানেল থেকে বাচ্চার এই ইনফেকশনটা ছড়ায়। তো কোন কোন বাচ্চার ক্ষেত্রে এই গ্রুপ বি স্ট্রেপ্টোককাল ইনফেকশন হয়, এটা হচ্ছে প্রিভিয়াস বেবি যদি আগে থেকে অ্যাফেক্টেড হয়, মানে ওই মায়ের বার্থ ক্যানেলে গ্রুপ বি স্ট্রেপ্টোককাস থাকে। ম্যাটারনাল জিবিএস ক্যারিজ ডিউরিং প্রেগন্যান্সি, মা যদি জিবিএস ক্যারিয়ার হয়, আর হচ্ছে প্রিটার্ম বার্থ, ঠিক আছে, প্রিটার্ম বার্থ যদি হয়। এছাড়া পাইকশিয়া, প্রোনম রাপচার অফ মেমব্রেন, প্রোনম লেবার অ্যান্ড লোবার থ্রোট, শুধু একবার রিডিং করবেন, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে না কখনো। তারপরও এটা যেহেতু ইম্পর্টেন্ট, অন্যান্য পরীক্ষার প্রশ্ন আসে, যেহেতু একবার রিডিং করে নেবেন। আর নিউনেটাল ইনফেকশন কি করে, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, নিউমোনিয়া হয়, জন্ডিস, হাইপোটেনশন, সেপ্টিসিমিয়া, মেনিনজাইটিস। নিউনেটাল মর্টালিটি হচ্ছে 30 to 40%। এছাড়া আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে ম্যালেরিয়ার ইফেক্ট কি প্রেগনেন্সিতে মায়ের উপর আর বাচ্চার উপর একদম সেম, মানে আপনি নর্মাল প্রেগনেন্সিতে নর্মাল মানুষের উপর ম্যালেরিয়ার ইফেক্ট যা, প্রেগনেন্ট মহিলাদের তাই। এনিমিয়া করে, মাইক্রোসাইটিক করতে পারে, অথবা মেগালোব্লাস্টিকও করতে পারে, এখানে মেগালোব্লাস্টিক লেখা আছে। এছাড়া থ্রম্বোসাইটোপেনিয়া করে, হাইপোগ্লাইসিমিয়া করে, মেটাবলিক অ্যাসিডোসিস করে, জন্ডিস করে, রেনাল ফেলিউর করে, পালমোনারি ইডিমা, কনভালশন অ্যান্ড কোমা, সার্কুলেটরি কলাপস অ্যান্ড অ্যাবডোমিনাল ব্লিডিং। বাচ্চার উপর ইফেক্ট হচ্ছে মিসক্যারেজ, প্রিটার্ম লেবার, প্রিমেচুরিটি, আইওজিআর, কনজেনিটাল ম্যালেরিয়া, ইনটিউটার্ন ফিটাল ডেথ, ফিটাল অ্যানিমিয়া। তো এটা একবার রিডিং করবেন, এখান থেকেও তেমন একটা পরীক্ষার প্রশ্ন আসে না। পরীক্ষার প্রশ্ন আসার মতো ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা টক্সোপ্লাজমোসিস, মানে প্যারাসাইট ইনফেকশন। এটা মাইক্রোবায়োলজিতেও পড়তে হবে, আবার এখান থেকেও পড়তে হবে। তো টক্সোপ্লাজমোসিস হচ্ছে একটা প্রোটোজোয়াল ইনফেকশন কজ বাই টক্সোপ্লাজমা গুন্ডি। এটা কিভাবে হয়, এটা হচ্ছে র মিট খেলে বা আনকুকড মিট খেলে, অথবা যদি কোনো মিট বা খাবার সেটা হচ্ছে ক্যাট ফিসেস বা ক্যাট লিটার দিয়ে যদি হচ্ছে এটা ইনফেক্টেড হয়, তখন হচ্ছে এই অর্গানিজমটা ছড়াতে পারে। এটা ইনফেক্টিভ ফর্ম হচ্ছে সিস্ট ফর্ম। এটা হচ্ছে প্লাসেন্টা থেকে ট্রান্সমিট হয়। এটার প্রেগনেন্সিতে ফার্স্ট টাইমিস্টারে 15% ছড়াতে পারে, সেকেন্ড টাইমিস্টারে 30%, আর থার্ড টাইমিস্টারে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 60%। তাহলে আপনি এর আগে যা পড়ছেন তা কিন্তু ফার্স্ট টাইমিস্টারে হেপাটাইটিসটা থার্ড টাইমিস্টারে বেশি, টক্সোপ্লাজমোসিস থার্ড টাইমিস্টারে বেশি, ঠিক আছে। এভাবে একটা চার্ট করবেন, চার্ট করে লিখবেন যে কোন অর্গানিজমটা কোন টাইমিস্টারে বেশি হয়, রুবেলা কোন টাইমিস্টারে বেশি, আবার সাইটোমেগালোভাইরাস কোন টাইমিস্টারে বেশি, টক্সোপ্লাজমা কোন টাইমিস্টারে বেশি, একটা কাগজে লিখে রাখবেন। আবার সিমটমগুলো দেখবেন যে সিমটম সবই এক, হাইড্রোকেফালাস করে, মাইক্রোকেফালি করে, কেউ কেউ হচ্ছে হেপাটোস্প্লিনোমেগালি করে। তো এইগুলো আপনি একটা কাগজে প্রতিটা অর্গানিজম দিয়ে শুধু কি কি সিমটম করে এটা লিখবেন, কারণ এগুলো হচ্ছে পরীক্ষার আগের দিনের পড়ার মতো বিষয়, এগুলো বারবার করতে হয়, প্লাস হচ্ছে আগের দিন পরীক্ষার হলে না দেখে পরীক্ষার দিনে হচ্ছে দেখে যেতে হয়, এরকম। তো এক্ষেত্রে থার্ড টাইমিস্টারে সবচেয়ে বেশি হয় 60%। বাচ্চার উপর ইফেক্ট কি, বাচ্চার মিসক্যারেজ হতে পারে, আইওজিআর হতে পারে, স্টিল বার্থ হতে পারে, আর হচ্ছে বাচ্চার হাইড্রোকেফালাস, যদি বাচ্চা জন্মগ্রহণ করে, যদি বাচ্চা বেঁচে থাকে তাহলে বাচ্চার হাইড্রোকেফালাস হয়, ভেন্ট্রিকুলোমেগালি হতে পারে, অ্যাসাইটিস, হেপাটোস্প্লিনোমেগালি, আইওজিআর। এই যে বললাম, এগুলো আপনি দেখবেন পরে যখন আমরা ভাইরাল ইনফেকশন করবো ওগুলোতেও করে। তো সামনে লিখে রাখবেন, দেখবেন যে অপশনগুলো যা আসুক আপনি ট্রু দিয়ে দিবেন, মানে যদি মাথায় কিছু না আসে। আমরা এন্টিনেটাল ডায়াগনোসিস করি কনজেনিটাল টক্সোপ্লাজমোসিসকে, যে আইজিএম ডিটেক্ট করি, বা যদি হচ্ছে বাচ্চার ইনফেকশন থাকে তখন আইজিএম পজিটিভ হয়। আর যদি মায়ের অনেকদিন ধরে টক্সোপ্লাজমা সে কেরিয়ার থাকে তাহলে কিন্তু আইজিজি পজিটিভ থাকবে, আইজিএম নেগেটিভ থাকবে। এগুলো পরীক্ষা তেমনটা আসে না, একবার রিডিং করবেন। ট্রিটমেন্ট টক্সোপ্লাজমোসিসে শুধু একটা ড্রাগ মাথায় রাখবেন, সেটা হচ্ছে স্পিরামাইসিন। এটা পরীক্ষায় অপশনে একবার দিছিল যে স্পিরামাইসিন ইজ ইউজড অ্যাজ এ ট্রিটমেন্ট। এছাড়া পাইরিমিথামিন, লিউকোপোরিন, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে ইউজ করা হয়। এপাশে আরেকটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা হচ্ছে লিস্টেরিওসিস। লিস্টেরিয়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটাও পরীক্ষা আসে আমাদের গাইনি ফ্যাকাল্টির জন্য গুরুত্বপূর্ণ। তো ইট ইজ এ লিস্টেরিয়া মনোসাইটোজেন, যেটা ইন্টারসেলুলার গ্রাম পজিটিভ বেসিলাস, একটা ব্যাকটেরিয়া যেটা রেডিলি ফাউন্ড ইন সয়েল এবং ভেজিটেশন। তো এটা নর্মালি লো টেম্পারেচার বা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মাল্টিপ্লাই করতে পারে, বাট যখন 37 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তখন এটা স্টেটিক হয়ে যাবে, মানে ও মাল্টিপ্লাই করে না। এটার একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা।
তো এটা মায়ের ক্ষেত্রে তেমন একটা সিমটম করে না, যে মায়ের ফ্লু লাইক সিমটম বা ফুড পয়জনিং করতে পারে, কিন্তু বাচ্চার ক্ষেত্রে কমপ্লিকেশন করে। বাচ্চার ক্ষেত্রে হচ্ছে লেট মিসক্যারেজ হয়, প্রিটার্ম লেবার অ্যান্ড ডেলিভারি এবং স্টিল বার্থ হয়। এছাড়া বাচ্চার মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্যাকটেরিমিয়া, নিউমোনিয়া, ফিভার, গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে। নিওনেটাল ডেথও হয় হাই 10%। ওভারঅল মর্টালিটি হচ্ছে 10%। ডায়াগনোসিস হচ্ছে আমরা গ্রাম স্টেন করতে পারি। গ্রাম স্টেনে হচ্ছে গ্রাম পজিটিভ পলিমরফিক রড পাবো। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে কম্বাইন এমপিসিলিন, অ্যামোক্সিসিলিন, জেন্টামাইসিন অথবা ট্রাইমিথোপ্রিম বা সালফামিথোক্সাজোল। একবার শুধু এটা রিডিং করবেন, বাট অবস্ট্রেটিক কমপ্লিকেশনগুলো দেখবেন। আর এটার সাথে আপনি মাইক্রোবায়োলজি বইটা খুলবেন, মাইক্রোবায়োলজি বই খুলে ওখানে ডিস্টেরিয়া থেকে যতটুকু আছে ওটা দেখবেন, ঠিক আছে? ডিস্ট্রি কিন্তু ইম্পর্টেন্ট। ইউটিআই ইন প্রেগনেন্সি, আমাদের ফিমেলদের ইউটিআই বেশি হয় কারণ শর্ট ইউরেথ্রা, ক্লোজ প্রক্সিমিটি টু অ্যানাস, ক্যাথেটারাইজেশন, সেক্সুয়াল ইন্টারকোর্স এগুলোর জন্য। কিন্তু প্রেগনেন্সিতে কেন হচ্ছে কমন বেশি? প্রেগনেন্সিতে প্রাইমি গ্রাভিডাদের বেশি কমন মাল্টিপ্যারাদের থেকে। তো যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ ইউটিআই থাকে তাদের ক্ষেত্রে বেশি হয় 50% ক্ষেত্রে। এছাড়া 25% ক্ষেত্রে প্রেগনেন্ট মহিলাদের অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থাকতে পারে, মানে কোনো ধরনের ইউটিআই সাইন সিমটম নাই, বাট তার ক্ষেত্রে কালচার করলে আমরা অর্গানিজম পাবো বা হচ্ছে তার পার্সেল পাওয়া যায়। abnormality in the renal tract found in the 25% cases, তাহলে 25% কেসে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থাকে আর 25% ক্ষেত্রে রেনাল ট্র্যাক্টে অ্যাবনর্মালিটি থাকে। এখন কেন প্রেগনেন্সিতে হচ্ছে ইউটিআইটা বেশি হয়? কারণ প্রেগনেন্সিতে যে প্রোজেস্টেরন হরমোনটা বেশি থাকে, এই প্রোজেস্টেরন হরমোনটা হচ্ছে সবকিছুকে ডাইলেট করে দেয়। তো ইউরেটারকে ডাইলেট করে, তখন ইউরেটারের পেরিস্টালসিসটা কমে যায়, ইউরেটারে কমে যায়, ইউরেথ্রার মুভমেন্ট কমে যায়। এছাড়া গ্র্যাভিড ইউটেরাসের ডেক্সট্রো রোটেশন থাকে রাইট ইউরেটারের উপরে একটা কম্প্রেশন ইফেক্ট দেয়, যার ফলে রাইট সাইডে পাইলোনেফ্রাইটিস বেশি কমন 70 to 80% দেন না লেফট সাইডে। কি কি অর্গানিজম দিয়ে হয়? প্যাথোজেনেসিস শুধু অর্গানিজম নাম আসে। মোস্ট কমন হচ্ছে ইশিরিকিয়া কোলাই 70%। এছাড়া ক্লেপশিলা দিয়ে হতে পারে, এন্টারোব্যাক্টর, প্রোটিয়াস, সিউডোমোনাস, স্টেফাইলোককাস। শুধু নামগুলো পড়বেন, ঠিক আছে? তো এখানে ফিচার যেগুলো আমরা নর্মাল ইউটিআই পাই, যে লোইন পেইন থাকবে, ফিভার থাকবে, স্পাইকি রাইজ অফ টেম্পারেচার, ডিজিউরিয়া, চিলস এন্ড রাইকোর, এগুলোই থাকে। তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না, আমাদের শুধু অর্গানিজমটা পড়তে হবে আর প্রেগনেন্সিতে কেন ইউটিআই কমন এটা পড়তে হবে। এর পাশে একটা হিউজ টপিক, সেটা হচ্ছে ভাইরাল ইনফেকশন ইন প্রেগনেন্সি। ভাইরাল ইনফেকশনের মধ্যে যদি কিছু না পড়েন তাহলে হচ্ছে রুবেলা পড়বেন, পার্ভো ভাইরাস পড়বেন, সাইটোমেগালো ভাইরাস পড়বেন, তিনটা ভাইরাস পড়েই যাবেন। তারপর মিজেলস, ইনফ্লুয়েঞ্জা, এগুলো অনেক কিছুই আছে, বাট এই যে তিনটা বললাম এই তিনটা অবশ্যই খুব ভালোভাবে পড়বেন। তো রুবেলার অপর নাম হচ্ছে জার্মান মিজেলস। এই যে এখান থেকে আমি ভাইরাল ইনফেকশন পড়াচ্ছি, আপনি এখানে পরে মাইক্রোবায়োলজি বইটা একটু খুলবেন, মাইক্রোবায়োলজি শীটটা খুলবেন, মাইক্রোবায়োলজি শীট থেকে যতখানি এই ভাইরাসগুলো আছে ততখানি এই ভাইরাসগুলো সম্পর্কে পড়বেন, কোরিলেট করে প্রশ্ন আসবে, ওখান থেকে 2টা অপশন আসবে, এখান থেকে 3টা অপশন আসবে, এরকম প্রশ্ন হয়। তো রুবেলা বা জার্মান মিজেলস ইজ ট্রান্সমিটেড বাই রেসপিরেটরি ড্রপলেট দিয়ে ট্রান্সমিট হয়। ম্যাটারনাল রুবেলা ইনফেকশন, মায়ের কি হয়? যদি রুবেলা ইনফেকশন হয় প্রেগনেন্সির সময়, মায়ের হচ্ছে র্যাশ, ম্যালিশ, মানে ফ্লু লাইক সিমটম হবে, যেহেতু রেসপিরেটরি ড্রপলেট দিয়ে ইনফেকশন হয়। লিম্ফ্যানোপ্যাথি, পোলিয়ার্থ্রাইটিস হতে পারে। এছাড়া ফিটাল ইনফেকশন হতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল রুট, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট রুবেলা ইনফেকশন, যেটা সব থেকে বেশি কমন ফার্স্ট ট্রাইমেস্টারে। ফার্স্ট ট্রাইমেস্টার তো 3টা মাস, তার মধ্যে ফার্স্ট মান্থে 50% হয়, সেকেন্ড মান্থে 25% হয়, থার্ড মান্থে 10% হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে 3টা মান্থে ভাগ করছে, যার মধ্যে ফার্স্ট মান্থে 50%, সেকেন্ড মান্থে 25%, থার্ড মান্থে 10%। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে ইনফেকশনটা বেশি হয়। তো এটা মাল্টি সিস্টেম অ্যাবনর্মালিটি করে, এবং কনজেনিটাল রুবেলা ইনফেকশন যদি 12 সপ্তাহের মধ্যে হয় সেটা নিয়ে আমরা কনসার্ন থাকবো, কারণ 12 সপ্তাহের মধ্যে অর্গান ডেভেলপমেন্ট হয়, এর মধ্যে যদি রুবেলা ইনফেকশন হয় বাচ্চার অর্গানও ডেভেলপমেন্টটা হ্যাম্পার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা মাকে একদম কাউন্সিলিং করে দিই যে আপনি বাচ্চা রাখতে, মানে আপনার জন্য বাচ্চা না রাখাটাই ভালো হবে। এটা খুবই ভিগরাস কনজেনিটাল ইনফেকশন করে, তো সেক্ষেত্রে মাকে আমরা কাউন্সিলিং করে দিই অ্যাবর্শন করানোর জন্য। কিন্তু যদি 12 সপ্তাহের পরে হয় তখন হচ্ছে যেহেতু অর্গানোজেনেসিস হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা বাচ্চার আমরা অ্যানোমেলি স্ক্যান করি, তখন যদি কোনো সমস্যা পাই তখন আমরা মাকে সিদ্ধান্ত নিতে পারি, বাট এছাড়া কোনো বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না সেকেন্ড ট্রাইমেস্টারের পরে। তো কনজেনিটাল রুবেলা সিনড্রোম, ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে 1000বার প্রশ্ন এসেছে। এটা প্রিডমিনেন্টলি 90% ইনক্লুড কি হয়? ককলিয়ার ডিফনেস, সেন্সরি নিউরাল ডিফনেস, নট কন্ডাক্টিভ ডিফনেস, পরীক্ষা আছে কন্ডাক্টিভ ডিফনেস বা ককলিয়ার ডিফনেস, ঠিক আছে? কার্ডিয়াক সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্টাইটিস আর্টেরিওসাস, হেমাটোলজিক হচ্ছে এনিমিয়া, থ্রম্বোসাইটোপিনিয়া, লিভার অ্যান্ড স্প্লিন এনলার্জমেন্ট, অপথেলমিক চোখে কি হয়? ক্যাটারাক্ট হয়, রেটিনোপ্যাথি, ক্লাউডি কর্নিয়া, বনে হচ্ছে অস্টিওপ্যাথি অ্যান্ড ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস হতে পারে। এই যে জিনিসটা বললাম, যে কয়টা জিনিস, হার্টে কি হয়? হার্টে কিন্তু প্যাটেন্টাইটিস আর্টেরিওসাস হয়। লিভারে কি হয়? প্রত্যেকটা জিনিস থেকে এমসিকিউতে প্রশ্ন আসে। The virus predominantly affect the fetus and extremely teratogenic if contracted within the first trimester. এছাড়া লং টার্ম কমপ্লিকেশন হিসেবে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, প্যান এনকেফালাইটিস, স্টিল বার্থ, এগুলো হতে পারে। যদি বাচ্চা জন্মগ্রহণ করে কনজেনিটাল রুবেলা সিনড্রোমের বাচ্চা, সেই বাচ্চা ভাইরাসটাকে মিনি মান্থ পর্যন্ত শেডিং করে, তার ইউরিনে থাকে, তার রেসপিরেটরি ট্র্যাক্টে এই রুবেলা ইনফেকশনটা থাকে। এটা সাইটোমেগালো ভাইরাসের ক্ষেত্রেও থাকতে পারে। তো এগুলো আমরা ডায়াগনোসিস করবো, বাট তখন এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। রুবেলা স্পেসিফিক আইজিজি অ্যান্টিবডি আমরা দেখি যে আছে কিনা, পিসিআর করি ভাইরাস ডিটেকশনের জন্য। আর হচ্ছে আমরা প্রিভেনশনের জন্য আমরা লাইভ ভ্যাকসিন দিই, যেটা হচ্ছে প্রেগনেন্সিতে দেই না, কারণ এটা লাইভ ভ্যাকসিন প্রেগনেন্সি সিট না, এটা 11 থেকে 13 বছর বয়সী বা হচ্ছে আমাদের ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে এমএমআর ভ্যাকসিনটা ইনক্লুডেড আছে। যদি প্রেগনেন্সি হয়, টার্মিনেশন অফ প্রেগনেন্সি ইজ নট রিকমেন্ডেড, কিন্তু আমি যেটা বললাম যে ফার্স্ট ট্রাইমেস্টার বা 12 সপ্তাহের মধ্যে আসলে কিন্তু আমরা মাকে এই টার্মিনেট করতে বলি, কিন্তু যদি তার পরবর্তীতে আসে তখন কিন্তু টার্মিনেট করতে বলি না। এটা আমি কোথেকে বললাম? এটা কিন্তু আমাদের দত্ত বইয়ের কথা, আর আমি যেটা বললাম সেটা হচ্ছে একটা আরসিওজি গাইডলাইনের কথা, ওদের দেশে ওরা টার্মিনেট করতে বলে। মিজেলসের প্রথম লাইনটা থেকে একটা কোশ্চেন আছে যে মিজেলস ইজ নট টেরাটোজেনিক, পরীক্ষা আছে মিজেলস ইজ টেরাটোজেনিক।
মিজেলস ইজ নট টেরাটোজেনিক, কিন্তু যখন ভাইরাসটা অনেক বেশি থাকে এটা হাই ফিভার করে। এই হাই ফিভার করলে তখন মিসক্যারেজ হতে পারে, ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন, মাইক্রোকেফালি, অলিগোহাইড্রামনিওস, স্টিল বার্ড বা প্রিমেচুর ডেলিভারি হতে পারে। মিজেলসও আমরা মিজেলস ভ্যাকসিন দিয়ে প্রোটেকশন করতে পারি, বাট এটা একটা লাইভ ভ্যাকসিন, যেহেতু হচ্ছে আমরা প্রেগনেন্সিতে দিব না। আর মায়ের ক্ষেত্রে এটা মর্টালিটি হাই, মায়ের ক্ষেত্রে মিজেলস অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া করতে পারে, এনকেফালাইটিস করতে পারে। মিজেলস ডায়াগনোসিস হচ্ছে আমরা প্যাথোগনোমোনিক একটা ফিচার পাই, সেটা হচ্ছে কপ্লিক স্পট পাই মুখে। আর হচ্ছে ভাইরাসটা আমরা ভাইরাল আরএনএ বা আরটিপিসিআর দিয়ে করি। এখন গ্রামগঞ্জেও হচ্ছে আরটিপিসিআর মেশিন কোভিড হওয়ার পরে ছড়িয়ে গেছে, মানে এত হচ্ছে যে মানে কোভিড ডায়াগনোসিসের জন্য কিন্তু আগে কিন্তু এত আরটিপিসিআর মেশিন ছিল না, বাট এখন কিন্তু এটা অ্যাভেলেবেল আছে, এখন যে কোনো জায়গায় ভাইরাস ডিটেকশনটা ইজি। এছাড়া সাপোর্টিভ ম্যানেজমেন্ট আমরা এখানে দিতে পারি। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা এনভেলপড ভাইরাস, যেটা হচ্ছে হেমাগ্লুটিনিন নিউরোমিনারি সার্কিট আর সার্ফেসে, যেটা H1N1 সাবটাইপ। তো এটা হচ্ছে প্রেগনেন্সিতে কি করতে পারে, তেমন একটা কনজেনিটাল অ্যানোমালি করে না, তবে হচ্ছে যদি এটা ফ্লু লাইক সিমটম করে মায়ের ক্ষেত্রে, আর বাচ্চার ক্ষেত্রে মিসক্যারেজ, প্রিটার্ম লেবার, ব্রম, নিউমোনিয়া, ERDS, রেনাল ফেলো, টিআইসি এন্ড ডেথ হতে পারে। সিভিরিটি অফ ইলনেস ইজ হাই ইন প্রেগনেন্সি, নরমালি থেকে প্রেগনেন্সিতে সিভিরিটি অফ ইলনেস হয়। নো এভিডেন্স অফ টেরাটোজেনিক এফেক্ট। আর এটা লাগবে না। ভেরিসেলা বলছেন বা চিকেন পক্স, সাইটোমেগালো ভাইরাসের পর যদি আরেকটা ভাইরাস পড়ে সেটা চিকেন পক্স পড়বে, ঠিক আছে? Varicella zoster virus does cross the placenta and may cause congenital or neonatal chickenpox. Maternal mortality high due to varicella pneumonia 20%. Other maternal complication হচ্ছে encephalitis, bacterial super infection. Congenital varicella syndrome হতে পারে, পরীক্ষায় congenital varicella syndrome আসে। এটা কি করে, hypoplasia of the limb করে, psychomotor retardation করে, IOGR করে, chorioretinal scarring করে, cataract করে, microcephaly and cutaneous scarring করে। তাহলে এই যে congenital varicella syndrome, congenital rubella syndrome কি করে এক জায়গায় লিখে রাখবেন। তো risk of congenital malformation is nearly absent when maternal infection occurs after 20 weeks. তাহলে এটাও কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে ইনফেকশন হলে congenital malformation করতে পারে। প্রিভেনশন ভেরিসেলা জেস্টার ভ্যাকসিন, এটা আমরা প্রেগনেন্সিতে দিতে পারি না, এটা আগে আমরা দিই, প্রেগনেন্সি আগে, যেটা আমাদের ইমিউনাইজেশন। আচ্ছা, এটা কি ইমিউনাইজেশন শিডিউল ইনক্লুড এখানে একটু দেখে নিই। লাইভ একটা ভ্যাকসিন। এছাড়া সাইটোমেগালো ভাইরাস ভ্যাকসিন, সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, সরি ইট ইজ ইম্পর্টেন্ট, এটা একটা ডিএনএ ভাইরাস, হার্পিস ভাইরাসের যে কটা টাইপ আর কি, ভেরিসেলা জোস্টার, সাইটোমেগালো ভাইরাস। তো এটা হচ্ছে সেক্সুয়াল এবং রেসপিরেটরি ড্রপলেট এবং ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিটেড হয়। এটা ভাইরাস অলসো এক্সক্রিটেড ইন স্যালাইভা, ইউরিন, সার্ভিক্স এন্ড ব্রেস্ট মিল্ক। ইট ইজ ইম্পর্টেন্ট লাইন যে এটা কোথা কোথা থেকে সিক্রেট হয়, স্যালাইভা, ইউরিন, সার্ভিক্স এন্ড ব্রেস্ট মিল্ক। তো ফিটাস এফেক্টেড হয় ট্রান্সপ্লাসেন্টাল রুটে 30 to 40% কেসে। রুবেলার মতো সাইটোমেগালো ভাইরাসও হচ্ছে থ্রু আউট দ্য জেস্টেশনে ইনফেক্টেড হতে পারে, যার মধ্যে সাইটোমেগালো ভাইরাসটা বেশি ইনফেক্টেড হয় থার্ড ট্রাইমেস্টারে। রুবেলা হচ্ছে কখন হয়, রুবেলা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে, আর সাইটোমেগালো ভাইরাসটা হয় থার্ড ট্রাইমেস্টারে, ঠিক আছে? এটার ইনফেকশন হলে কি হয়, মিসক্যারেজ হয়, নন ইমিউন হাইড্রোপস হয়, স্টিল বার্ড, IOGR, মাইক্রোকেফালি, ইন্টারক্রেনিয়াল ক্যাসিফিকেশন, হেপাটোস্প্লিনোমেগালি, থ্রম্বোসাইটোপেনিয়া, কোরিওরেটিনাইটিস, মেন্টাল রিটার্ডেশন, সেন্সরি নিউরাল ডিফারেন্স। তাহলে এখন দেখেন, আপনি সেন্সরি নিউরাল ডিফারেন্স পড়লেন রুবেলাতে, পড়লেন সাইটোমেগালো ভাইরাসে। এখন পরীক্ষায় যদি আসে একটা কারণ, SBA তে দেওয়া থাকলো রুবেলাও, দেওয়া থাকলো সাইটোমেগালো ভাইরাসে, কোনটা সবচেয়ে বেশি সেন্সরি নিউরাল ডিফারেন্স করে, তাহলে উত্তর হবে সাইটোমেগালো ভাইরাস, ঠিক আছে? সাইটোমেগালো ভাইরাসটা সবচেয়ে বেশি করে সেন্সরি নিউরাল ডিফারেন্স। তো এই ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা করতে হবে এই সাইটোমেগালো ভাইরাসটা। তো এটা যখন বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চার নেজোফেরিংসে 5 থেকে 7 বছর পর্যন্ত বা ইউরিনে 5 থেকে 7 বছর পর্যন্ত এই সাইটোমেগালো ভাইরাসটা থাকে। ডিএনএ পিসিআর করে আমরা আইডেন্টিফিকেশন করব। পার্ভোভাইরাস B19, যেটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে 5th ডিজিজ করে, বা ইনফেকশিও ইরাইথ্রোসাম বা ইনফেকশিওসাম মানে ইরাইথেমেটাস সেলগুলোকে ইনফেক্টেড করে, আরবিসি কে ড্যামেজ করে এই পার্ভোভাইরাসটা। তো এটাকে আরেকটা নাম বলে হচ্ছে ইনফেকশিও ইরাইথ্রোসাম, এই টাইপের কিছু একটা, এই বইয়ে দেওয়া নাই, তো একটু গুগলে সার্চ দিবেন। তো এটা ফিটাল অ্যাফেকশন বাই ট্রান্সপ্লাসেন্টাল রুট, ফিটাল অ্যাফেকশন অকার্স 33% কেসেস ফলোইং ম্যাটারনাল ইনফেকশন। এছাড়া এখানে এই যে বলছে 5th ডিজিজ কি, বাচ্চার এমন একটা ফিচার করে যেটা হচ্ছে বাচ্চার গালে যে 5টা আঙুল দিয়ে থাপ্পড় মারলে যেরকম হয় না, এই জন্য ওরকম লাগে, যেটা হচ্ছে 5টা আঙুলে থাপ্পড় বা স্ল্যাপ চিক অ্যাপিয়ারেন্স, এটা ফেশিয়াল র্যাশ করে, একটা র্যাশ হয়। তো এটাকে বলা হয় 5th ডিজিজ বা স্ল্যাপ চিক সিনড্রোম। যেটা কে করে, যেটা হচ্ছে পার্ভোভাইরাস করে। এটা কে করে বললাম না, আরবিসি কে ড্যামেজ করে, তাহলে ইরাথ্রয়েড প্রিকারসর সেলকে এফেক্ট করে, যার ফলে হচ্ছে এনিমিয়া হয়, এছাড়া থ্রম্বোসাইটোপেনিয়া হয়, অ্যাপ্লাস্টিক ক্রাইসিস করে, কনজেনিটাল হার্ট ফেলিওর এবং হাইড্রোপস করে। ফিটাল লস হয় যখন 20 সপ্তাহের আগে ইনফেকশনটা হয়। ডায়াগনোসিস করে দেওয়া মার্কস লাগবে না। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা হচ্ছে এরকম বার্ড ক্যানেল দিয়ে, মানে ভার্টিক্যাল ট্রান্সমিশন করতে পারে, বার্ড ক্যানেল দিয়ে, নট ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন। এটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2, সেটা হচ্ছে বার্ড ক্যানেলে ট্রান্সমিট হয়, ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন ইজ নট ইউজুয়াল। যেহেতু বার্ড ক্যানেল দিয়ে ট্রান্সমিট হয়, সেহেতু যদি ভাইরাসের একটু ইনফেকশনটা থার্ড ট্রাইমেস্টারে হয়, তাহলে বাচ্চার কনজেনিটাল হার্পিস সিমপ্লেক্স ভাইরাস হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এটা কিন্তু খুব খারাপ, এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, ডিসেমিনেটেড ডিজিজ করতে পারে, যার ফলে বাচ্চার মর্টালিটি বেড়ে যায়। এখন যদি ইনফেকশনটা ধরেন ফার্স্ট ট্রাইমেস্টারে বা সেকেন্ড ট্রাইমেস্টারে হয়, তাহলে কিন্তু তেমন একটা মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এটা যদি থার্ড ট্রাইমেস্টারে হয়, তাহলে হচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমাদেরকে জানতে হবে আমরা এটা ম্যানেজ কিভাবে করবো। যদি হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে হয়, বাট এটা যদি রিকারেন্ট ইনফেকশন হয়, ধরেন আগে একবার ফার্স্ট বা সেকেন্ড ট্রাইমেস্টার হয়ে গেছিল, তার আবার থার্ড ট্রাইমেস্টার হয়েছে, তাহলে আমরা কিন্তু তাকে ফার্স্ট ট্রাইমেস্টার থেকে ট্রিটমেন্ট দিচ্ছি, তাহলে তার ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি করতে পারবো।
কিন্তু যদি তার থার্ড ট্রাইমেস্টারে একিউট ইনফেকশন হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমাদের সিজারিয়ান ডেলিভারি ইজ ইন্ডিকেটেড। একিউট ইনফেকশন ইন থার্ড ট্রাইমেস্টার আমাদের একটাই ডেলিভারি মোড, সেটা হচ্ছে সিজারিয়ান ডেলিভারি, কারণ বার্থ ক্যানেল দিয়ে বাচ্চা যাওয়া শুরু করলে সে ওই হার্টি দিয়ে ইনফেকশন হবে। এখন যদি প্রাইমারি ইনফেকশন হয়, যেমন ধরেন 36 উইক্সের আগে, তখন আমরা তাকে অ্যান্টিভাইরাল দিব অ্যাসাইক্লোভির 400 মিলিগ্রাম টিআইডি ফর 7 ডেজ, 3 বেলা করে 7 দিন দিব। তো এটা প্রাইমারি ইনফেকশন হলেও আমরা তাকে 7 দিন দেওয়ার পরে, যেহেতু তার একটা প্রাইমারি ইনফেকশন হয়েছে, তার রিকারেন্ট একটা ইনফেকশন হতে পারে, তাকে হচ্ছে আমরা 36 সপ্তাহ থেকে আবার সাপ্রেসিভ ট্রিটমেন্ট দিই, 36 সপ্তাহ থেকে আবার অ্যাসাইক্লোভির ট্রিটমেন্ট দিতে পারি আপ টু ডেলিভারি পর্যন্ত, যাতে তার থার্ড ট্রাইমেস্টারে কোনো ইনফেকশন না হয়। এখন ধরেন রিকারেন্ট ইনফেকশন হলো, যে তার থার্ড ট্রাইমেস্টারে রিকারেন্ট ইনফেকশন হয়েছে, তার ক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির দিব 2 বেলা 5 দিন। নিওনেটাল যদি ইনফেকশন হয়, ডিসেমিনেটেড ইনফেকশন, সেক্ষেত্রে আমরা তাকে অ্যাসাইক্লোভির দিব, সেটা ইন্ট্রাভেনাস অ্যাসাইক্লোভির দিই। এখন যেহেতু ডেঙ্গুর সিজন, ডেঙ্গু আমাদের বইও আছে, তো ডেঙ্গু হচ্ছে নর্মাল জিনিস, যেটা আমরা নর্মাল ইয়াতে পড়ি, নর্মাল ফিচার পড়ি, সেটাই এখানে, যে এডিস এজিপ্টো মসকিটো দিয়ে হয়। প্রেগনেন্সিতে যা করে নর্মাল মানুষেরও তাই করে, যে হেডেক, মালজিয়া, ফেশিয়াল ফ্লাশিং, রেট্রোঅরবিটাল পেইন। এখানে হচ্ছে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে লিকোপেনিয়া বাই, থ্রোম্বোসাইটোপেনিয়া বাই। লিভার এনজাইমগুলো একটু বাড়ে প্রেগনেন্সির ক্ষেত্রে, তো নর্মালি লিভার এনজাইম বাড়ে, সেটা হচ্ছে ডেঙ্গু হলে তার ক্ষেত্রে লিভার এনজাইমগুলো আরেকটু বাড়তে পারে। এছাড়া হচ্ছে আমাদের হেমাটোক্রিট দেখবো, প্লাটলেট কাউন্ট করতে পারে, প্লাজমা লিকেজ হওয়ার চান্স বেশি থাকে, যেহেতু প্রেগনেন্সিতে স্পেশাল কেস, এখানে যদি হচ্ছে ডেঙ্গু পাই, আমাদের এই রোগীকে ভর্তি করতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে। তো এক্ষেত্রে বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি হয় না, তবে কিছু কমপ্লিকেশন হতে পারে, লাইক মিসক্যারেজ, প্রিটার্ম লেবার, ইন্টিউরেন্ট ফিটাল ডেথ বা স্টিল বার্থ, এগুলো হতে পারে। আমাদের ম্যানেজমেন্ট নরমালি ফ্লুইড ব্যালেন্স মেইনটেইন করতে হবে। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইডস, যেটা হিউম্যান এইচআইভি বা এইডস, তো এটা আমরা নরমালি কি জানি, একটা রেট্রো ভাইরাস, আরএনএ ভাইরাস। তো এটা এইচআইভি 1 এবং এইচআইভি 2 দুইটা থাকে, যেটা হচ্ছে আমাদের শরীরে মানে মানুষের শরীরে CD4 টি সেলকে এফেক্ট করে। CD4 টি সেল এবং ভাইরাসের হচ্ছে আমরা ভাইরাসের ডিএনএ দেখে হচ্ছে আমরা এটা প্রোগনোসিস বুঝতে পারি, যে CD4 টি সেল যত বেশি থাকবে আর ভাইরাল লোড যত কম থাকবে, আমাদের প্রেগনেন্সি তার ক্ষেত্রে তত, মানে প্রেগনেন্সি না, তার ক্ষেত্রে প্রোগনোসিস ভালো হবে। এটার মোড অফ ট্রান্সমিশনটা একবার রিডিং করবেন, এটা আপনি নরমালি মাইক্রোবায়োলজিতে যতখানি পড়ছেন অতখানি, এর বাইরে কিছুই নাই এই বই। তো এখন এক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হতে পারে 20% বিফোর 36 উইকস, আর 80% ট্রান্সমিশন হয় ডিউরিং লেবার এবং ডেলিভারির ক্ষেত্রে। ব্রেস্ট ফিডিং করালে ট্রান্সমিশনটা বাড়ে, বাচ্চা ব্রেস্ট ফিডিং থেকে এইচআইভিটা ট্রান্সমিট হতে পারে। এই জন্য আমরা বলি যে যদি না পারে, দরকার নেই, ফর্মুলা ফিট করবে, হয় শুধু ফর্মুলা ফিট করবে, না হলে শুধু ব্রেস্ট ফিড করবে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাচ্চাকে টানা 1 বছর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়, যেহেতু বাচ্চার ইমিউনো কম্প্রোমাইজ থাকে, অথবা অনেক বাচ্চার ক্ষেত্রে টানা 2 বছর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে পারে। হয় ফর্মুলা ফিট করাবে, অনলি ফর্মুলা ফিট, না হলে অনলি ব্রেস্ট ফিড, যে কোনো একটা। যেহেতু আমাদের যেসব মায়েদের বাচ্চার ট্রান্সমিশন হওয়ার চান্স খুব বেশি থাকে, তাদের ক্ষেত্রেই বলি যে যেহেতু বাচ্চা ট্রান্সমিটেড হয়ে যাবে, সেহেতু আমরা ব্রেস্ট ফিডিংটা করাই, মানে বাচ্চার তো চান্স বেশি, বাচ্চাকে আমরা হচ্ছে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিই। আর হচ্ছে যাদের ক্ষেত্রে একটু রিস্ক কম, যে বাচ্চা ট্রান্সমিটেড হবে না কি হবে, সেক্ষেত্রে আমরা ফর্মুলা ফিড দিই, কিন্তু কখনোই মিক্স ফিডিং দেওয়া হয় না। মিক্স ফিডিং এর চান্স অফ ভাইরাল ইনফেকশনটা বেশি হয়, এটা মাথায় রাখবেন। এখানে অনেক কিছু বলা আছে, যে ড্রাগের নামগুলো বলা আছে, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, জিডোবিউটিন, নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর, নিভিরাপিন, প্রোটিয়েজ ইনহিবিটর, ইন্টিগ্রেজ ইনহিবিটর, এগুলোর নাম শুধু একবার রিডিং করবেন। এই যে ইনফ্যান্ট ফিডিং এর যে জিনিসটা আমি বললাম, ওইটা জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন। কিন্তু WHO বলছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা, ঠিক আছে? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা কেন বলছে? কারণ হচ্ছে এগুলো সাধারণত ইমিউনো কম্প্রোমাইজড বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, বা বাচ্চা মায়ের দুজনেই ইমিউনো কম্প্রোমাইজেশন থাকে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করালে যতখানি না ভাইরাস ট্রান্সমিটেড হবে, এমনিতেও ভাইরাস ট্রান্সমিশন হওয়ার চান্স 80%। তো সেহেতু হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা করানোই ভালো। এরপর আসে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে রেড সেল অ্যালো ইমিউনাইজেশন বা প্রেগনেন্সি ইন আরএস নেগেটিভ উইমেন। তো এটা ল্যান্ডস্টেইনার অ্যান্ড উইনার, যেটা আরএসটা ডায়াগনোসিস করছে 1940-তে। তো এর মধ্যে হচ্ছে ডিটা হচ্ছে ডোমিনেন্ট, আর ছোট হাতের ডিটা হচ্ছে রিসেসিভ। এই ডোমিনেন্ট ডিটা যেখানেই থাকবে, সেটা বুঝবো যে ওই গ্রুপটাকে ডোমিনেট করবে, পজিটিভ নাকি নেগেটিভ। এখানে আমাদের হচ্ছে মেইন কথা হচ্ছে ব্লাড গ্রুপ না, ব্লাড গ্রুপের পজিটিভটা নেগেটিভ, ডি টাইপটা, মানে ডি টাইপ পজিটিভ নাকি ডি টাইপ নেগেটিভ, এটার উপর ডিপেন্ড করে। তো এখন আমরা এই বেসিক কথাটা জানি আগে থেকেই। তো এখন আমরা পড়বো আমাদের পরীক্ষায় কি আসে, পরীক্ষা রিলেটেড প্রশ্ন, যে কজেস অফ অ্যালো ইমিউনাইজেশন টু ফিটো ম্যাটারনাল হেমারেজ। এই যে অ্যালো ইমিউনাইজেশন মানে ধরেন আরএস নেগেটিভ একটা মা, আরএস পজিটিভ বাচ্চা হয়েছে, তখন অ্যালো ইমিউনাইজেশন হতে পারে। এছাড়া কেউ যদি ব্লাড ট্রান্সফিউশন করে, যেমন ধরেন আপনি আরএস নেগেটিভ, আপনি আরএস পজিটিভ একটা ব্লাড গ্রুপ দিলেন, তো সেক্ষেত্রে হচ্ছে তার অ্যালো ইমিউনিটি হওয়ার চান্স থাকে। আচ্ছা, তো এখন এই ফিটো ম্যাটারনাল ব্লিডটা কখন হতে পারে? এই যে মায়ের থেকে বাচ্চার শরীরে, মানে বাচ্চা এফেক্টেড কখন হবে, কোন কোন কন্ডিশনে হচ্ছে এই অ্যান্টিবডিটা তৈরি হবে বা অ্যালো ইমিউনাইজেশনটা হবে কখন? সেটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে হওয়ার একটা চান্স থাকে, যে আগে থেকে কোনো মিসক্যারেজ, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, একটু প্রেগনেন্সি বা হেরিডিটি ফর্ম যাদের ক্ষেত্রে থাকে, আর কোনো প্রসিডিউর করার লাইক ইমিউনোসিনথেসিস, এমব্রায়ো রিডাকশন, সিবিএস, বর্বোসিনথেসিস। আর লেট প্রেগনেন্সিতে প্লাসেন্টা প্রিভিয়া থেকে ফিটো ম্যাটারনাল ব্লিডিং হতে পারে, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, ইনটিউটেরাইন ফিটাল ডেথ, এক্সটার্নাল কেফালিক ভার্সন, সিজারিয়ান সেকশন, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, এগুলো হলে আপনার ফিটো ম্যাটারনাল ব্লিডিং হতে পারে। আপনার ধরেন একটা আরএস নেগেটিভ মাদার, প্রথমবার প্রেগনেন্সিতে এরকম একটা ইনসিডেন্স ঘটেছে, ধরেন তার একটা মিসক্যারেজ হয়েছে 8 সপ্তাহের সময়, সে আরএস নেগেটিভ, সে যদি তখন প্রোফাইলেক্টিক ডোজ অফ আরএস এনটিডি না নেয়, তাহলে কিন্তু তার পরবর্তী এই প্রেগনেন্সিতে তার অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু পরের বাচ্চাটাকে
এফেক্ট করবে। এখন 8 সপ্তাহে একটা বাচ্চা ইনফেক্টেড হয়ে মানে 12 সপ্তাহে একটা বাচ্চা নষ্ট হয়েছে, সে তো এটাকে প্রেগনেন্সি হিসেবে ফেলবেই না, সে তো তার পরের প্রেগনেন্সিটাকে ফার্স্ট প্রেগনেন্সি হিসেবে ধরবে। তো সে ডাক্তারের কাছে বলবে না এটাই আমার প্রথম বাচ্চা, সে তো আগেরটা ধরবেই না বা কাউন্ট করবে না, বাচ্চাকে বলবো ডাক্তারকে বলবেও না, যে অনেক সময় বলে না যে আমার আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ফিটোম্যাটার্নাল ব্লিডিং হওয়ার চান্স বেশি, বাচ্চা এফেক্টেড হওয়ার চান্স বেশি। এই যে ফিটোম্যাটার্নাল হেমোরেজ কখন কখন হয়, এটা এই মাত্র যেটা বললাম সেটাই। এখন কোন কোন ক্ষেত্রে এরকম আরএস নেগেটিভ হওয়া সত্ত্বেও লো রেট অফ অ্যাফেকশন হয়? ধরেন আরএস নেগেটিভিটির সাথে যদি তার এবিও ইনকম্পিটিবিলিটি থাকে, ঠিক আছে, আরএস নেগেটিভিটির সাথে যদি তার এবিও ইনকম্পিটিবিলিটি থাকে, ইনবর্ন ইনএবিলিটি টু রেসপন্ড টু আরএস অ্যান্টিজেন স্টিমুলাস ইন এবিও ইনকম্পিটিবিলিটি, ঠিক আছে। এছাড়া হচ্ছে যদি ভেরিং অ্যান্টিজেনিক স্টিমুলাস থাকে অফ দ্য ডি অ্যান্টিজেন দিয়ে, এছাড়া ভলিউম অফ ফিটাল ব্লাড এন্টারিং দ্য ম্যাটারনাল সার্কুলেশন, ফিটাল ব্লাডটা যদি মায়ের সার্কুলেশনে এন্টার করে যেটা হচ্ছে 0.1 ml এর চেয়েও কম থাকে। এছাড়া হাইপার রেসপন্ডার বা নন রেসপন্ডার এরকম কিছু টার্ম আছে, এটা একবার রিডিং করবেন, এখান থেকে প্রশ্ন আসে। এখন এই যে অ্যান্টিবডি তৈরি হয় অ্যালুমিনাইজেশনের ফলে, দুই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, একটা আইজিএম আর একটা আইজিজি। আইজিএম হচ্ছে এই অ্যান্টিবডিটা ফার্স্ট অ্যাপিয়ার করে ইন দ্য ম্যাটারনাল সার্কুলেশনে এন্ড অ্যাগ্লুটিনেট দ্য রেড সেল কন্টেনিং ডি when suspended in saline. আইজিএম বিং লার্জার মলিকুল, এটা বড় এবং ক্যানট পাস থ্রু দ্য প্লাসেন্টাল বেরিয়ার, এবং এটা বাচ্চার কিন্তু কোনো হার্ম করে না। আইজিএমটা কিন্তু প্রথমেই তৈরি হয় যখন হচ্ছে এরকম একটা ফিটোম্যাটার্নাল ব্লিড হয়। আইজিজি এটাকে বলা হয় ইনকমপ্লিট বা ব্লকিং অ্যান্টিবডি, এটার সাইজ কম থাকে এবং এটাও কিন্তু তৈরি হয়, বাট এটা প্লাসেন্টা দিয়ে ক্রস করে বাচ্চা ড্যামেজ করে, এটা শুধু মাথায় রাখবে। তো এখন আমাদের পরীক্ষায় আসছে এই জায়গা থেকে প্রশ্ন যে ম্যানিফেস্টেশন অফ হেমোলাইটিক ডিজিজ অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন। হেমোলাইটিক ডিজিজ অফ ফিটাস এন্ড নিউবর্নে কি কোথায় কি ম্যানিফেস্টেশন হয়? সবচেয়ে বেশি কমন হচ্ছে হাইড্রোস্পিটালিস, এছাড়া ইকটেরাস গ্রেভিস নিউনেটারাম, আর এটা হচ্ছে কনজেনিটাল এনিমিয়া অফ দ্য নিউবর্ন। হাইড্রোস্পিটালিস ইট ইজ দ্য মোস্ট সিরিয়াস আরএস হেমোলাইটিক ডিজিজ। এখানে কি হয়, ফিটাল মানে ওই যে অ্যান্টিবডিটা গেল, অ্যান্টিবডি গিয়ে হচ্ছে কি করে ফিটাল রেড সেলকে ডিস্ট্রয় করবে, এক্সেসিভ ডিস্ট্রাকশন হবে ফিটাল রেড সেল, লিডস টু সিভিয়ার এনিমিয়া, টিস্যু অ্যানোক্সিমিয়া এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। এনিমিয়া হলে মানে টিস্যু অক্সিজেন ক্যাপাসিটিটা কমে যায়, টিস্যু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেলে টিস্যু অ্যানেক্সিমিয়া হয় এবং মেটাবলিক অ্যাসিডোসিস হয়, যার ফলে এই বাচ্চার প্লাসেন্টা, বাচ্চার ব্রেন এগুলোর উপর ইফেক্ট ফেলে। যেহেতু অক্সিজেন কম সেহেতু প্লাসেন্টা টিস্যু বেশি বেশি অক্সিজেন তৈরি করার জন্য প্লাসেন্টাল টিস্যু হাইপারপ্লেসিয়া হয়। কিন্তু এই প্লাসেন্টাল টিস্যু হাইপারপ্লেসিয়া করতে গিয়ে এই যেহেতু মানে অক্সিজেন তৈরি করতে গিয়ে অক্সিজেন ট্রান্সফার করে, কিন্তু ওইটা ফিটাল রেড সেল তো নাই ওই পরিমাণ অক্সিজেন ক্যারি করার জন্য, যার ফলে প্রোগ্রেসিভলি আরো যে কয়টা রেড সেল থাকে ওগুলো হেমোলাইসিস হয়। এই বলছে যে আরএস পজিটিভ মেল ফিটাস আর মোর লাইকলি বিকাম হাইড্রোপিক দেন দ্য ফিমেল ফিটাস। মেল বাচ্চাদের ক্ষেত্রে 13 গুণ বেশি মেল বাচ্চাদের হাইড্রোস্পিটালিস হওয়ার চান্স। এইসব বাচ্চার হার্ট ফেলিউরে বাচ্চা মারা যায়। There is undue persistence of Langhans layer with marked swelling of the villi. If the fetus is not hydropic, the placenta usually looks normal. এখানে হচ্ছে ল্যাংহ্যান্স লেয়ার যেটা থাকে বাচ্চার, সেই ল্যাংহ্যান্স লেয়ারটা আনডিউ পারসিস্টেন্স হয় অনেক বেশি, বাচ্চার ছবি দেখে এই যে সাদা হয়ে থাকে ল্যাংহ্যান্স লেয়ারটা, এটা স্টিল বর্ন বাচ্চা ডিউ টু হাইড্রোস্পিটালিস, এখানে হাইড্রোস্পিটালিস ছিল বাচ্চা। এছাড়া ইকটেরাস গ্রেভিস নিউনেটারাম এটা হচ্ছে মাইল্ডার ফর্ম, হাইড্রোস্পিটালিসের মতো অত না, বাট এখানেও কিন্তু হেমোলাইসিস হয়, হেমোলাইসিস হয়ে বাচ্চার জন্ডিস হয়, যে জন্ডিসটা প্যাথোলজিক্যাল জন্ডিস, যেটা বাচ্চা জন্মে 24 ঘন্টার মধ্যে এপিয়ার করবে, ফার্স্ট ডে এপিয়ার করবে। এই জন্ডিসটা যখন খুব সিভিয়ার হয় এটা তখন ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ক্রস করতে পারে এবং ব্রেইনকে কানেক্টেড করতে পারে। এছাড়া কনজেনিটাল এনিমিয়া অফ নিউবর্ন এটা হচ্ছে মাইল্ডেস্ট ফর্ম অফ হেমোলাইটিক ডিজিজ, যেটা হচ্ছে বাচ্চার এনিমিয়া করে, বাচ্চা জন্মের পরও অনেকদিন পর্যন্ত এনিমিয়াটা থাকে। মায়ের ক্ষেত্রে তেমন একটা এফেক্ট নাই, প্রিএক্লাম্পসিয়া, পলিহাইড্রামিউস, বিগ বেবি, হাইপোফিব্রিনোজেনিমিয়া এগুলো হতে পারে, এগুলো আসে না। আমরা কিভাবে প্রিভেনশন করব? প্রিভেনশন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশনের মধ্যে করতে পারি, ফিটোম্যাটার্নাল ব্লিডটাকে অ্যাভয়েড করতে পারি, আর মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন করব না। অ্যাক্টিভ ইমিউনাইজেশন করব এনটিডি দিয়ে, এনটিডি ইমিউনোগ্লোবুলিন দিয়ে, যেটা বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে দেওয়া হয়, বা আমাদের প্রেগন্যান্সিতে প্রোফাইলেক্টিক্যালি আরএস নেগেটিভ মাদারের 28 সপ্তাহের সময় এনটিডি ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়। তো এই এনটিডিটা 72 ঘন্টার মধ্যে দিবে। এটা ডোজ হচ্ছে কি 300 মাইক্রোগ্রাম এখানে দেওয়া আছে, বাট নরমাল প্রেগন্যান্সিতে হচ্ছে 300 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় 300। এখন যখন 12 সপ্তাহের পরে বা 12 সপ্তাহের আগে যদি কোনো মিসক্যারেজ হয় বা ইক্টোপিক প্রেগন্যান্সি হয় তখন দেওয়ার দরকার নেই, কিন্তু যদি 10 বা 12 সপ্তাহের পরে যদি কোনো মিসক্যারেজ হয় তার ক্ষেত্রে 250 ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়। 28 সপ্তাহের সময় রুটিনলি আমরা 1500 ইন্টারন্যাশনাল ইউনিট দিই কোনো আরএস নেগেটিভ মাকে। এছাড়া এফএপি বা ক্রায়োপিসিপিটে যদি কোনো মাকে আরএস নেগেটিভ মাকে যদি আরএস পজিটিভ এফএপি বা ক্রায়োপিসিপিটে ট্রান্সফিউজ করি তখন দরকার নেই, বাট যদি প্লাটিনাম ট্রান্সফিউজ করি তখন দরকার আছে 250 ইন্টারন্যাশনাল ইউনিট। যখন 1 ইউনিট ব্লাড দেওয়া হয় তখন কিন্তু এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে হবে, তখন আর এনটিডি দিলে লাভ নেই। স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে নরমাল প্রেগন্যান্সির পরে মানে ডেলিভারির পরে হচ্ছে 300 মাইক্রোগ্রাম আর 1500 ইন্টারন্যাশনাল ইউনিট। যদি ইন্টারন্যাশনাল ইউনিট হিসাব করি 100 মাইক্রোগ্রাম সমান 500 ইন্টারন্যাশনাল ইউনিট, তাহলে 300 সমান 1500 ইন্টারন্যাশনাল ইউনিট, এটা মাথায় রাখবেন। তো এটা আমরা নরমাল প্রেগন্যান্সির পরে ডেলিভারির পরে আমরা হচ্ছে একটা মাকে দিই। আর যদি হচ্ছে কোনো মিসক্যারেজ হয় বা ইয়া হয় তখন তার ক্ষেত্রে 50 মাইক্রোগ্রাম বা হচ্ছে ওখানে হচ্ছে 200 ইন্টারন্যাশনাল ইউনিট। এছাড়া ফিটোম্যাটার্নাল ব্লিডটাকে অ্যাভয়েড করার জন্য ধরেন আমরা প্রেগন্যান্সির সময় বেশি টানা হিসা করবো না, নর্মাল ডেলিভারির সময় হচ্ছে আমরা যেমন ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করবো না, প্রোফাইলেক্টিক আর্গোমেট্রিন দিব না, এমনিওসেন্টিসিস করার সময় অবশ্যই আল্ট্রাসাউন্ড গাইডেড করতে হবে, ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা করলে এটা জেন্টলি করতে হবে, এক্সটার্নাল কেফালিক ভার্সন করা যাবে না, এসব জিনিস বন্ধ করলে আমরা ইয়ে করতে পারবো।
এবার আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আসে, একটা হচ্ছে কি কি ইফেক্ট করে, আরেকটা হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন আসে যে কালেকশন অফ কর্ড ব্লাড ফর ইনভেস্টিগেশন। কর্ড ব্লাডের জন্য আমরা কি ইনভেস্টিগেশন করি? কর্ড ব্লাডটা আমরা অ্যাজ সুন অ্যাজ কালেক্ট করবো। এটা হচ্ছে কর্ড ব্লাডটাকে হচ্ছে আমরা 5 ml কর্ড ব্লাড নিই, যার মধ্যে 2 ml হচ্ছে অক্সালেটেড এবং 3 ml হচ্ছে ক্লট। তো এই ক্লটেড ব্লাডটা থেকে হচ্ছে এবিও এন্ড আরএইচ গ্রুপিং, রেটিকুলোসাইট, ডিরেক্ট কনস্টেশন, সেরাম বিলিরুবিন। মোস্ট ইম্পর্টেন্ট লাইন বলতেছি যে ক্লটেড ব্লাড থেকে এবিও এন্ড আরএইচ গ্রুপিং করি, রেটিকুলোসাইট কাউন্ট করি, ডিরেক্ট কনস্টেস করি এবং সেরাম বিলিরুবিন করি। আর অক্সালেটেড ব্লাড থেকে হচ্ছে শুধু দুইটা জিনিস করি, একটা হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন করি, একটা পিবিএফ করি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করি। ঠিক আছে, তাহলে ক্লটেড ব্লাড থেকে কি করি, অক্সালেটেড ব্লাড থেকে কি করি, পরীক্ষা আসে যে ক্লটেড ব্লাড থেকে আমরা কি পরীক্ষা করি, অনেকবার আসে। তো এটুকুই, অনেকখানি অনেক ইনফরমেশন আপনারা ভাইরাস যখন পড়বেন, যা বললাম একটা খাতায় কোন ভাইরাস কি ইফেক্ট করে এটা অবশ্যই নোট করে রাখবেন, আর প্রিভিয়াস প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।